আপনারা শুনছেন সাহিত্যিক নারায়ণ সান্যাল রচিত অশ্লীলতার দায়ে উপন্যাসখানির দ্বিতীয় পর্ব। শেষ পৃষ্ঠার শেষ পংক্তিটা যখন শেষ হলো, রাত তখন 3:45। পাশের টেবিলে বইটা নামিয়ে রাখলো ভাস্কর, হাত বাড়িয়ে বাতিটা নিভিয়ে দিল। নিরন্ধ্র অন্ধকার, আর সেই অন্ধকারে ভাস্করের চোখের সামনে ফুটে উঠল না বারবনিতা তটিনীর আলেখ্য নয়, অপরিণত বয়স্ক সাগরও নয়, ওর মানসপটে ভেসে উঠল একটি পরিচিতা মেয়ে, রেবা সেনগুপ্তা। এবং যে বেশে তাকে এতদিন দেখেছে, আজ সন্ধ্যাতেও দেখেছে, সে বেশে নয়। বেশের প্রশ্নই ওঠে না। যে ভঙ্গিতে গ্রন্থের শেষ পৃষ্ঠায় তটিনী শুয়েছিল, অবিকল সেই ভঙ্গিমায়। অন্ধকারেই উঠে বসল ভাস্কর, আবার হাত বাড়িয়ে বাতিটা জ্বালে। প্রচণ্ড তৃষ্ণা পেয়েছে তার। উঠে গিয়ে ঢকঢক করে জল খেলো প্রথমে, তারপর বাথরুমে গিয়ে বেসিনে মুখে চোখে জল দিল, ভিজে হাতটা ঘাড়ে বুলোলো, তোয়ালে দিয়ে মুখটা মুছল, আবার এসে বসলো ওর খাটে। নিঃসন্দেহে বইটা ওকে বিচলিত করেছে, অস্বীকার করে লাভ নেই। হ্যাঁ, একটা জান্তব ক্ষুধায় সে এখন তাড়িত। ঘুম আসছে না, ও স্নায়ুমণ্ডলী উত্তেজিত হয়েছে। পরীক্ষা করলে হয়তো দেখা যাবে রক্তচাপ বৃদ্ধি পেয়েছে। বইটা নিঃসন্দেহে উত্তেজক। তবু তবু সব কিছু সত্ত্বেও ভাস্করের মনে হলো বইটি এক আশ্চর্য সৃষ্টি। লেখকের কলম অত্যন্ত জোরালো, বক্তব্য বলিষ্ঠ। সবচেয়ে বড় কথা, নাচতে নেমে ভদ্রলোক ঘোমটা টানেননি কোথাও। উত্তেজক হোক, বইটা কি অশ্লীল? অশ্লীলতার দায়ে কি এটাকে বাজেয়াপ্ত হতে হবে? মিনিট খানেক দু হাতে মাথা ধরে ভাস্কর চিন্তা করল, তারপর আপন মনেই বলে উঠল, না, এই উপন্যাস রসোত্তীর্ণ সাহিত্য। ঘুম যখন আসবে না তখন বিচার করে দেখতে দোষ কি? ভাস্করের মতে বিদ্যাসুন্দরীর মিলন বর্ণনা অশ্লীল, কিন্তু লেডি চ্যাটার্লির যৌন বর্ণনা অশ্লীল নয়। যদি বলো কেন, ভাস্কর বলবে বিদ্যাসুন্দরে ওই বর্ণনা প্রক্ষিপ্ত, আরোপিত। বিদ্যার গর্ভসঞ্চারের কথা কবিকে কাহিনীর খাতিরে বলতে হতো, বেশ কথা, কিন্তু কিভাবে সে গর্ভিণী হয়ে পড়ল তার বর্ণনা কাব্যের প্রয়োজনে আবশ্যক ছিল না। অপরপক্ষে লরেন্সের বিষয়বস্তুটা ছিল পরিপূর্ণ যৌন সমস্যা। লেডি চ্যাটার্লির স্বামী পঙ্গু, যৌন জীবনে অপাঙ্ক্তেয়। নরনারীর যৌন জীবন তার জীবনের সবখানি নয়, তবে অনেকখানি। সেখানে কোনো সমস্যা দেখা দিলে তার আলোচনা জীবনের আলোচনা। সে নাচেরও প্রয়োজন আছে, আর সে নাচের আসরে নেমে ঘোমটা টানার তো কোনো প্রয়োজন নেই। লরেন্সের কাছে তাই খোলাখুলি বর্ণনা ছিল বিষয়বস্তুর দিক থেকে অপরিহার্য, যা সত্য ছিল না ভারতচন্দ্রের ক্ষেত্রে। ভারতচন্দ্র মহারাজা কৃষ্ণচন্দ্র এবং তার উমেদার দলের মনে সুড়সুড়ি দিতে সেই দৃশ্যের যে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিয়েছিলেন, সেটা কাব্যের খাতিরে নয়। রাতভর বৃষ্টিতে বুদ্ধদেব বসু একটা জন্তুর ওই যে ইমেজটা ব্যবহার করেছেন, সেটা অশ্লীল নয়। নয়নাংশুর যে সমস্যা, তার সঙ্গে ওই জন্তুটার প্রশ্ন ওতপ্রোতভাবে জড়িত। তার দাম্পত্য জীবনের বিয়োগান্ত নাটকে সেও একটা কুশীলব। তার কথা এড়িয়ে নায়কের ট্র্যাজেডির মর্মমূলে প্রবেশ করা যেত না। আবার ভাস্করের হিসাবে কোণারকের মন্দির গাত্রে অনেক মিথুন মূর্তি অশ্লীল। খাজুরাহোর কান্নারীয় মহাদেব মন্দিরে সেই মূর্তি ওর কাছে বরণীয়। ভাস্কর বলতে চায়, সূর্য মন্দিরে নরনারীর যৌন জীবনের চিত্র প্রক্ষিপ্ত, আরোপিত, যা সত্য নয় কান্ডারীর মহাদেব মন্দিরে। গৌরীপট সমেত শিবলিঙ্গের ধ্যানেই রয়েছে নন্দন তত্ত্বের মূল কথা। মন্দিরের বহির্গাত্রে সেই মূল তত্ত্বের ব্যাখ্যা। প্রসঙ্গত টলস্টয়ের কথা মনে পড়ল ভাস্করের। হোয়াট ইজ আর্ট? প্রায় 100 বছর আগে কাউন্ট টলস্টয় বলেছেন। সুতরাং যদিও বলেছি শিল্পপদবাচ্যকে কোনো নতুন বাণী শোনাতে হবেই, তবু কোনো কিছু নতুন কথা শোনাতে পারলেই সেটা শিল্পপদবাচ্য হবে না। সার্থক শিল্প হতে গেলে তাকে এই কয়টি শর্ত পূরণ করতেই হবে। নূতন কথা যা বলা হয়েছে তা যেন মানব কল্যাণের কাজে লাগে। নূতন কথা এমন ভাষায় বলতে হবে যাতে তার অর্থ বোধগম্য হয়। নূতন কথা যেন শিল্প সৃষ্টিকারীর আভ্যন্তরিক তাগিদের সৃষ্টি হয়, বাইরের আরোপিত কারণে নয়।
ভাস্করের মতে ভারতচন্দ্র থেকে তথাকথিত আধুনিক লেখকরা ধরা পড়ে যাচ্ছেন ওই প্রথম আর তৃতীয় শর্তে। তাদের সৃষ্টি মানব কল্যাণে কোনো ভূমিকা নিতে অপারগ এবং তাদের সৃষ্টি লেখকের আভ্যন্তরিক সৃষ্টির তাগিদে নয়। নতুন কিছু দিতে পারছেন না বলেই এরা অশ্লীলতার দ্বারস্থ হচ্ছেন, যদি ওইভাবে তারা সাহিত্য জগতে টিকে থাকতে পারেন। তা সে যাই হোক, সাগর সঙ্গমে সে কি পেরেছে তলস্তয়ের ওই শর্তত্রয় পূরণ করতে? হ্যাঁ, নতুন কথা সে বলেছে, বারবণিতার জীবনের ওই অনুদ্ঘাটিত দিকটা সমাজ জানত না, তাকে জানানো হয়নি। আজ জানা যাচ্ছে। নিঃসন্দেহে লেখকের ভাষা ও বক্তব্য বোঝা যাচ্ছে। এখনো প্রশ্ন হচ্ছে ৩ নম্বর শর্তটা। লেখকের মূল প্রেরণা কী? পর্নোগ্রাফিক একটা যৌন পুস্তক লিখে সে কি বাজার মাত করতে চেয়েছিল? কেউই অপ্রকাশ গুপ্ত, কি তার ইতিহাস? পাশের খাটে ঘুমোচ্ছিল প্রদীপ। অঘরে ঠেলে তুলল তাকে। প্রদীপ উঠে বসে, চোখ রুগড়ে বলে, শেষ হয়ে গেল? হলো রে হলো, আই মাস্ট অ্যাডমিট, বইটা দারুণ। প্রদীপের ঘুম ছুটে যায় একেবারে। ঘড়িটা দেখে নেয় একবার, এক গ্লাস জল গড়িয়ে খায়, তারপর বলে, দারুণ মানে শ্লীল না অশ্লীল? আরে সে প্রশ্ন অবান্তর, লেখাটা রসোত্তীর্ণ, একটা সাহিত্য কীর্তি। টু হেল উইথ ও সাহিত্য, বইটা অফসিন কিনা সেটা বল। আমার দৃঢ় বিশ্বাস নয়, বুঝলি প্রদীপ। অবশ্য কয়েকটা কথা তার আগে জানতে চাই। আবার কি জানতে চাস? বইটা আদ্যন্ত পড়েছিস? শ্লীল হলে শ্লীল, অফসিন হলে তাই, আর কি জানার আছে? আছে 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 রে প্রদীপ, আছে। কে ওই অপ্রকাশ গুপ্ত? তার জীবনী সম্বন্ধে কতটুকু জানা গেছে? কেন সে লিখেছিল বইটা? সাগর আর তটিনী কি রক্তমাংসের জীব? কোন সূত্রে লেখক ওই বারবণিতার জীবনকে এত কাছ থেকে দেখেছেন? সেসব প্রশ্ন উঠবে বলতে চাস? বইটা বাজেয়াপ্ত হবে কি হবে না এই বিচারে? আলবত উঠবে। আমাদের প্রমাণ করতে হবে লেখক একটা জীবন সত্যকে অনুভব করেছিলেন, জীবনে জীবন যোগ করে। এ কোনো শৌখিন মজদুরি নয়। তার মূল উদ্দেশ্য ছিল সমাজ সেবা, বারবণিতার জীবনের ট্র্যাজেডি ফুটিয়ে তোলা। ইয়ামা, দ্য হেল হোল বা নানাতে। প্রদীপ হাত বাড়িয়ে ভাস্করের হাতটা ধরে, বলে, আমি জানতাম ভাস্কর। সে ব্যবস্থা ইতিমধ্যে করে ফেলেছি। কাল ইয়াকুব ঢাকা যাচ্ছে। ইয়াকুব? ইয়াকুব কে রে? যে মুহূর্তে পুলিশ বিজয়বাবুকে গ্রেফতার করেছে বলে সংবাদ পেয়েছিল প্রদীপ, সেই মুহূর্তে সে বুঝতে পারে মামলায় অপ্রকাশ গুপ্তকে সুপ্রকাশ করবার প্রশ্ন দেখা দেবে। লেখকের সম্বন্ধে সে কিছু না জেনে কপিরাইট কিনেছিল। সে তখনই পার্ক সার্কাসের ইয়াকুব মিয়াকে ডেকে পাঠায়। ইয়াকুবের বই বাঁধানোর কারবার আছে, ওদের ভারতী প্রকাশনের সঙ্গে তার দীর্ঘদিনের কারবার। প্রদীপ জানত ইয়াকুব দু নৌকোয় পা দিয়ে চলে। তার পরিবারের সকলে আছে ঢাকায়, সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামার সময় থেকেই। ইয়াকুব মাসে 2 মাসে একবার ঢাকা যায়। অতি বিচক্ষণ এবং বিশ্বাসী সে। তাকে কিছু টাকা দিয়ে প্রদীপ ঢাকায় পাঠিয়েছে। আগামীকাল, অর্থাৎ ইংরেজি হিসেবে আজই, ওই রবিবারেই ইয়াকুব ঢাকায় রওনা হচ্ছে। সে তন্ন তন্ন করে খোঁজ নিয়ে আসবে। প্রকাশক আব্দুল রেজ্জাক, মুদ্রাকর মোহাম্মদ বারিকে খুঁজে বার করবার চেষ্টা করবে। একটিমাত্র সন্ধান সূত্র হাতে আছে, আব্দুল রেজ্জাকের পুত্রের ঠিকানা, সেই যে ছেলেটি কপিরাইট বিক্রয় করেছে। প্রদীপ ইয়াকুবকে বলেছে অপ্রকাশ গুপ্ত অথবা তটিনী সাগর সম্বন্ধে কোনো কিছু সন্ধান পাওয়া যায় কিনা জেনে আসবে। আব্দুল জীবিত, যদিও তার বয়স 70-এর উপর। সে নিশ্চয়ই অনেক সংবাদ দিতে পারবে লেখকের সম্বন্ধে। সে কিভাবে পাণ্ডুলিপি পেয়েছিল, লেখককে কত টাকা কিভাবে দিয়েছে, লেখক বা তার আত্মীয় বন্ধু কাউকে সে চেনে কিনা, ইত্যাদি ইত্যাদি। ভাস্কর বললে, আমার মনে হচ্ছে একটা বাস্তব ঘটনার অভিজ্ঞতা নিশ্চয়ই হয়েছিল ওই অপ্রকাশ গুপ্তের। কল্পনায় তো একটা বেশ্যার জীবন এত নিখুঁতভাবে আঁকা যায় না। শুধু তাই নয়, তটিনীর ভাষা পড়ে মনে হয় রচনার অনেকখানি লেখক শ্রুতিলিখনে লিখেছেন, শুনে শুনে। আরে সে যাই হোক ভাস্কর, কথাটা শোন। তুই এ কেসটা নিলি তো? নিলাম নিলাম নিলাম। আমি আপ্রাণ চেষ্টা করব প্রদীপ। আমি আর সলিল তোর জন্য আপ্রাণ লড়ে যাব। তোর মনে হতে পারে আমার এই সিদ্ধান্তের পেছনে অনেক অনেক কারণ আছে। তা তো মনে হতেই পারেই।
আমার বর্তমান বন্ধা জীবিকা থেকে মুক্তি, আমার উজ্জ্বল ভবিষ্যতের হাতছানি, উমার উপকার করবার ইচ্ছা, ইত্যাদি ইত্যাদি। কিন্তু বিশ্বাস কর প্রদীপ, আজ এই মুহূর্তে আমার কাছে সবচেয়ে বড় হয়ে উঠেছেন ওই অজ্ঞাত অপ্রকাশ গুপ্ত। অপ্রকাশ গুপ্তের সৃষ্টি একটা কালোত্তীর্ণ সাহিত্যকে আমি এভাবে হত্যা করতে দেব না। অপ্রকাশ গুপ্ত মারা গেছেন, কিন্তু সাগর সঙ্গমে বইটাকে আমি মরতে দেব না। এ আমার বাক স্বাধীনতার অধিকার, আমার ব্যক্তি স্বাধীনতার লড়াই। প্রদীপ ওর পিঠ চাপড়ে বললে, ব্রাভো, ব্রাভো, ব্রাভো মাই ডিয়ার, ব্রাভো। পূব আকাশে ততক্ষণে আলো ফুটতে শুরু করেছে। শনিবার রাত 10টায় যে সময় ভাস্কর সাগর সঙ্গমে বইটি পড়তে শুরু করলো, সে সময় নির্মল নিয়োগে বিদায় নিল আনন্দময়ের যোধপুর পার্কের বাড়ি থেকে, এবং যে সময় পার্ক সার্কাসে ইয়াকুব মিয়া ঢাকা যাত্রার প্রাক্কালে তার সুটকেস গোছানো শেষ করলো, ঠিক সেই সময় মধ্য কলকাতার একটি হোটেলে একটা মর্মান্তিক দুর্ঘটনা সংঘটিত হচ্ছিল। ঘরের মেঝেতে পড়ে আছে নিরাবরণ একটি রমণীর মৃতদেহ। রমণী নয়, বছর 20-22 একটা হতভাগা মেয়ে, আর তার পায়ের কাছে দাঁড়িয়ে আছে একটি ছেলে, 2-1 বছরের ছোটই হবে। প্যান্টের বোতাম আটছে সে কাঁপা কাঁপা আঙুলে, মাঝে মাঝে আট চোখে দেখছে ওই মেয়েটির অনাবৃত দেহটা। সুখেন, কুইক, কি করছিস তুই এতক্ষণ ধরে? বলে ওঠে ওর সঙ্গী। সে বিছানার চাদরটা টেনে নামায়, আপাদমস্তক ঢেকে দেয় মেয়েটিকে, তারপর মাটিতে পড়ে থাকা বস্যারটা দিয়ে সুখেনকে জামা পরাতে থাকে। বলে, মাথা ঠান্ডা রাখ, মাথা ঠান্ডা রাখ, নার্ভাস হলেই সর্বনাশ। দাঁড়া, আমি দরজা খুলে আগে উঁকি দিয়ে দেখি। সুখেন কোনো ক্রমে বললে, যাবার আগে একটা টেলিফোন করলে হতো না? মেয়েটা হয়তো এখনো মরেনি। ওর বন্ধু সুরেশ প্যাটেল দরজা একটু ফাঁক করে দেখছিল করিডোরটা নির্জন কিনা। সুখেনের কথা ফের ঘুরে দাঁড়ায়, দরজাটা বন্ধ করে, বলে, পাগল, ডেড বডি আবিষ্কৃত হতে যত দেরি হবে আমাদের বাঁচবার চান্স তত বেশি, বুঝছিস না? সুখেন বোধ করি বুঝতে পারে না, এসব ব্যাপারে একেবারে নভীর সে। তবু সে একটু আমতা আমতা করে বললে, কিন্তু ও যদি বেঁচে থাকে? হয়তো আছে, ম্যাটার অফ মিনিটস, আমরা বাড়ি পৌঁছবার আগেই ফৌত হয়ে যাবে। সুখেন আর কিছু বলল না। সুরেশ প্যাটেল অত্যন্ত দ্রুত হাতে ঘরের প্রত্যেকটি দরজার হাতল, প্রত্যেকটি মসৃণ অংশ যেখানে ওদের আঙুলের ছাপ থাকতে পারে রুমাল দিয়ে মুছে দেয়। তারপর সুখেনের হাত ধরে বলে, হায়, রাস্তা পরিষ্কার। ওরা হোটেলের করিডোরে বেরিয়ে আসে। সুরেশ রুমাল জড়ানো হাতে দরজাটা টেনে বন্ধ করে, সুখেনের হাত ধরে বলে, চল। রিসেপশন কাউন্টারে লোক ছিল কিনা সুখেনের নজর হলো না। আলোকোজ্জ্বল হোটেলের সিঁড়ি বারান্দা কিছুই সে দেখতে পাচ্ছিল না। তার চোখের সামনে ভাসছিল একটা নিরাবরণা নারী মূর্তি, অর্থমূল্যে যে মেয়েটি। সুরেশের কানে কানে ও বললে, বিশ্বাস কর, মরে যাবে তা আমি ভাবিনি। মাইরি, কিভাবে মরে গেল! আহ! একটা চাপা ধমক দেয় সুরেশ। ওকে টেনে নিয়ে যায় পার্কিং জোনে। গাড়িটা সুখেনের, কিন্তু চাবি ছিল সুরেশের কাছে। চাবি খুলে সে নিজে উঠে বসে চালকের আসনে। সুখেনকে পাশের আসনটা দেখিয়ে বলে, বস। পার্কিং জোনে যে দারোয়ানটা থাকে সে ওদের নির্দেশ দেয়, হাত তুলে অপরদিকে রাস্তাটা বন্ধ করে দেয়। সুরেশ হেডলাইটটা জ্বালে যাতে ওই দারোয়ানের চোখটা ধাঁধিয়ে যায়, যাতে সে পরে গাড়ির আরোহীদের শনাক্ত করতে না পারে। দারোয়ান তার প্রসারিত হাতটা চোখের সামনে টেনে আনে। গাড়িটা তার পাশ ঘেঁষে যাওয়ার সময় সুরেশ হাত বাড়িয়ে এক মুঠো খুচরো সিকি আধুলি ওর হাতে ধরিয়ে দেয়। এটাও উদ্দেশ্য প্রণোদিত। ব্যাটা এখন ওগুলো গুনতে ব্যস্ত থাকবে, গাড়ির নাম্বার প্লেটটা দেখবে না। বড় রাস্তায় পড়ে সুরেশ বললে, সুখেন, বি স্টেডি, একদম ঘাবড়াবি না। আমরা কোনো ক্লু পিছনে ফেলে যাচ্ছি না। আরে মেয়েটা একটা কল গার্ল, অসংখ্য লোকের সঙ্গে ওর কারবার, হোটেল রুম তো সেই বুক করেছে, ভয়টা কি? না না, আমি ঠিক আছি। কিন্তু সুরেশ, আই আই ডিডন্ট ট্রাই টু কিল হার। মানে ওকে মারতে চাইনি আমি, বিলিভ মি, ওকে আমি মারতে চাইনি, আমি মারতে চাইনি রে সুরেশ। আই নো, আই নো, আমার চোখের সামনেই তো ঘটনাটা ঘটলো। তুই একটু বেশি জোরে ওকে ধাক্কা মেরেছিলি।
ওর মাথাটা ওই শ্বেতপাথরের টেবিলে বেমক্কাভাবে ঠুকে গেল। মানে একটা দুর্ঘটনা, পিওর অ্যান্ড সিম্পল অ্যাক্সিডেন্ট। মন খারাপ করিস না সুখেন। না না, মন খারাপ করবো কেন? দুর্ঘটনা দুর্ঘটনাই। দ্যাটস আ গুড বয়। আমরা তো মেয়েটির সম্মতিক্রমেই। আচ্ছা সুরেশ, মেয়েটার নাম কি রে? আরে নাম জেনে কি হবে, কালকের কাগজেই দেখবি। তুই ওকে কতদিন চিনিস সুরেশ? সুরেশ গাড়িটাকে কার্বের কাছে পার্ক করলো। নির্জন রাস্তা, রাত 10:15। একটা সিগারেট ধরিয়ে বললে, সুখেন, কয়েকটা কথা তোকে বলি। মেয়েটা কে, কেমন করে আমি ওর সঙ্গে যোগাযোগ করলাম, এসব তুই কিছুই জানিস না। তুই টাকাটা দিয়েছিলি আর ধাক্কাটা মেরেছিস, এ কথা তুই জানিস আর আমি জানি। এর বেশি কিচ্ছু জানবার চেষ্টা করিস না। আজকে সন্ধ্যার কথাটা তুই সেভ ভুলে যাবার চেষ্টা করিস সুখেন, বুঝলি? সুখেন অন্যমনস্কভাবে ঘাড় নাড়ল। তার মনে হলো সুরেশ একটা অসম্ভব অবাস্তব কথা বলেছে। আজকে সন্ধ্যার কথাটা সে সারা জীবন ভুলতে পারবে না। সুরেশের সঙ্গে নারীদেহ শিকারে আজও প্রথম এসেছে বটে, কিন্তু এই তার প্রথম অভিজ্ঞতা নয়। এর আগেও 7-8। আর একটা কথা সুখেন, যদিও আমাদের দুজনের কারো ধরা পড়ার কোনো সম্ভাবনা নেই, তবু বলে রাখি, মনে রাখিস, আজ সন্ধ্যায়, সন্ধ্যায় নয়, সারা দিনে তোর সঙ্গে আমার দেখা হয়নি। তুই তোর নিজের মতো অ্যালিবাই তৈরি করবি, আমি আমার মতো করব। অ্যালিবাই তৈরি করবার প্রশ্ন উঠছে কেন সুরেশ? তুই তো বলছিস কোনো ক্লু আমরা পিছনে ফেলে রেখে আসিনি। কারেক্ট। তবু ওই শালা পুলিশকে তো তুই চিনিস না। কোন দূরতম সূত্র ধরে ধরে হয়তো তোর কাছে বা আমার কাছে এসে হাজির হবে, হয়তো জিজ্ঞাসাবাদ করবে। সেক্ষেত্রে আজ আমি সারাদিন কোথায় ছিলাম তা তুইও জানিস না, আর তুই সারাদিন কোথায় ছিলি তা আমিও জানি না, বুঝলি? সুখেন অন্যমনস্কভাবে বললে, হুম। থার্ডলি, আর একটা মূর্খামি করিস না। ভুলেও ওই হোটেলে কোনো দিন আর যাস না। ওই হোটেলে কেন যাব? কেন যাব সে কথা ছাড়ান দে, কোনো কারণেই কিন্তু ওই হোটেলে একা একা ঘরটাকে দেখতে যাস নে, বুঝলি? আরও খানিকটা ড্রাইভ করে লোয়ার সার্কুলার রোডের মোড়ের কাছে এসে পড়ল। গাড়িটা আবার রাস্তার ধারে দাঁড় করিয়ে সুরেশ বলল, কিরে, স্টেডি আছিস? আমি নেমে যাব না বাড়ি পর্যন্ত তোকে পৌঁছে দেব? সুখেন বলল, না না, ঠিক আছে, আমি ড্রাইভ করতে পারবো। কেন পারবো না? আমি তো আর খুন করিনি। ইটস অ্যান অ্যাক্সিডেন্ট। সুরেশ মাথা ঝাঁকিয়ে বললে, তুই ক্রমাগত ওই কথা ভাবছিস সুখেন? ওটা ভালো নয়। তোকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারলেই এক্ষেত্রে আমি নিশ্চিন্ত হতাম, কিন্তু সেটা ঠিক হবে না, বুঝলি না? তোদের পাড়ার কেউ তোকে আর আমাকে এক গাড়িতে দেখে ফেলতে পারে। সেটা ঠিক নয়, কারণ আমাদের স্ট্যান্ড হচ্ছে আজ সারাদিনে তোতে আমাতে দেখা হয়নি, তাই তো? বলছি তো আমি ঠিকই আছি, তুই নেমে যা। গুড নাইট। সুরেশ নেমে পড়ে। সুখিনীর মুখ দিয়ে কিন্তু কিছুতেই শুভরাত্রি শব্দটা বার হলো না। সে গাড়িতে স্টার্ট দিল, কিন্তু না, এখনও সে ঠিক স্বাভাবিক হতে পারেনি। এখনই বাড়িতে যাওয়াটা ঠিক নয়। নাইট শো সিনেমা দেখে অনেক রাত্রে এরপরও সে বাড়ি ফিরেছে, কেউ কোনো সন্দেহ করেনি। স্থির করলো মাঠের ধারে গাড়িটা পার্ক করে একটু ময়দানের হাওয়া খাবে। ওই বিবস্ত্র মেয়েটির ছবিখানি মনের ক্যানভাস থেকে মুছে ফেলতে হবে নিঃশেষে। তারপর রাত 12টা নাগাদ বাড়ি যাবে। তাই এলো সুখেন। আলিপুরে তাদের প্রকাণ্ড বাড়িটার সামনে যখন এসে গাড়িটা দাঁড় করালো, তখন রাত 12টা 10। পাড়া নিশুতি, কিন্তু ওদের বাড়িতে অনেকগুলো আলো জ্বলছে। সুখেন গাড়িটা গ্যারেজ করলো। সদর দরজার কাছে এগিয়ে এসে দেখল ভিতর থেকে তালা বন্ধ। সদর দরজার ডুপ্লিকেট চাবিটা ও রাখে মানিব্যাগে। পকেট থেকে মানিব্যাগটা বার করতে গিয়ে সেটা খুঁজে পায় না। এ পকেট সে পকেট হাতড়ে বুঝল খোয়া গেছে মানিব্যাগটা। পকেটমার হতে পারে না, সে নিজের গাড়িতে এতক্ষণে ঘুরছিল। তবে কি গাড়িতেই পড়েছে ব্যাগটা? গ্যারেজের দিকে পা বাড়াতেই একটা জোরালো টর্চের আলো এসে পড়ল ওর মুখে। চমকে উঠল সুখেন। হঠাৎ আলোর ঝলকানিতে চোখটা ধাঁধিয়ে গিয়েছিল। একটু পরেই নজর হলো আলোর সামনে কে যেন ওর ডুপ্লিকেট চাবিটা বাড়িয়ে ধরেছে। বললে, এই চাবিটা খুঁজছ? ওটা আমার কাছে ছিল,
নাও, দরজা খুলে ভিতরে ঢোকো। এতক্ষণও অন্ধকারে দৃশ্যটা চোখ সওয়া হয়ে গেছে। পাশাপাশি দুজন ইউনিফর্মধারী অফিসার। একজন বললেন, আমরা ঘণ্টাখানেক আগেই এসেছি সুখেনবাবু। হোটেল ইন্টারকন্টিনেন্টালের 3 তলায় 307 নম্বর ঘরে এই মানিব্যাগটা পাওয়া গিয়েছিল। এসো ভাই, ভিতরে এসো, সবাই তোমার জন্য অপেক্ষা করছেন। সুখেন রুখে উঠল, বললে, না, ভিতরে নয়, থানায় হাজতে। কোথায় নিয়ে যেতে চান? চলুন। মাথা গরম করো না সুখেনবাবু, আগে আমাকে সবটা শুনতে দাও। তোমার বন্ধুটিকে কোথায় নামিয়ে দিলে? কে বন্ধু? না, কোনো বন্ধু তো আমার সঙ্গে ছিল না, আমি একা ছিলাম। একা তো তুমি ছিলে না সুখেনবাবু, তোমরা দুজনে ছিলে। সুখেন সে কথা এড়িয়ে বললে, মেয়েটা মরে গেছে? না, মরেনি, বেঁচে আছে। কিন্তু ওর মাথায় আঘাতটা কে করেছিল, তুমি না তোমার সেই বন্ধু? বলছি তো আপনাকে, আমি একা ছিলাম। মেয়েটি বলেনি? মেয়েটির নামটা কি বলো তো সুখেনবাবু? আমি জানি না। যার নামই জানো না তার সঙ্গে এ ব্যবস্থা করলে কেমন করে একা একা? আমি বলবো না। ঠিক আছে, ঘরে চলো, বাইরে দাঁড়িয়ে এভাবে কথা বলা ঠিক নয়। বলছি তো আমি বাড়ি ঢুকবো না, আপনারা আমাকে থানায়। তুমি ভুল করছো সুখেনবাবু, তোমার বাড়ির সবাই তোমার কীর্তির কথাটা জেনে গেছেন। তোমার বাবা। কথাটা শেষ হলো না। ভিতর থেকে সদর দরজার চাবি খোলার শব্দ হলো। দরজা খুললেন স্বয়ং মনোহর কানুরিয়া, সুখেনের বাবা, বিখ্যাত শিল্পপতি। বললেন, আপনারা ভিতরে আসুন ইন্সপেক্টর। কথাবার্তা যা জিজ্ঞাসা করবার তা আমার সলিসিটারের সামনে করতে হবে। ভিতরে সবাই অপেক্ষা করছে। আই নো স্যার, চলুন আমরা ভিতরে গিয়ে কথাবার্তা বলি। পর্দা সরিয়ে মুখ বাড়ায় নির্মল নিয়োগী। প্রশ্ন করে, ভিতরে আসতে পারি স্যার? অচিত গুপ্ত আইপিএস একটা ফাইলে নিবদ্ধ দৃষ্টি বসেছিলেন। মুখ তুলে অধস্তন কর্মচারীটিকে দেখতে পেয়ে বললেন, কে? নির্মল, এসো এসো, বসো, তোমার কথাই ভাবছিলাম। নির্মল বসে ভিজিটার্স চেয়ারে। বলে, কেন ডেকেছিলেন স্যার, বলুন। আমি বলছিলাম ওই সাগর সঙ্গমে কেসটার আপ টু ডেট পজিশন জানতে। বিজয় ভট্টাচার্য জামিনে ছাড়া পেয়েছেন। কাল সোমবার আমরা বইটির বিক্রয় সাময়িকভাবে বন্ধ করার জন্য যে ইনজাংশন প্রে করেছি তার রায় বার হবে। তা ওই অপ্রকাশ গুপ্ত বা তটিনীর ওই বাস্তবতা সম্বন্ধে কোনো খোঁজ পাওয়া গেছে কি? এখনও নয় স্যার, তবে আমাদের এজেন্ট কাজ করে যাচ্ছে। তোমার প্রসিকিউশনে সাক্ষী কে কে হলেন? নির্মল বলে, স্যার কাজের দায়িত্বটা গতকাল দিয়েছেন, আজই কি সাক্ষী জোগাড় হতে পারে? এক্ষেত্রে বুঝিয়ে সুঝিয়ে ধীরে সুস্থে। শোনো নির্মল, তুমি কি এ কেসের আসল ব্যাকগ্রাউন্ডটা আন্দাজ করতে পেরেছ? কেন এতটা ইম্পর্ট্যান্স দিচ্ছি আমরা? নিশ্চয়ই নিশ্চয়ই স্যার, বইটা একটা জঘন্য পর্নোগ্রাফিক লিটারেচার। এর প্রচার বন্ধ না হলে সমাজবিরোধী কাজকর্ম। আবার ওকে থামিয়ে দিয়ে অজিত গুপ্ত বলেন, নির্মল, তুমি থামবে? থামবো মানে? কি আবল তাবল বকছো? এ খেলায় তুমি, আমি, বিজয় ভট্টাচার্য নেহাত বোরের দল। আসলে দাবা খেলা হচ্ছে দুই গ্র্যান্ড মাস্টারের মধ্যে। এটা আপাত দৃষ্টিতে স্টেট ভার্সেস বিজয় ভট্টাচার্যের কেস হলেও আসলে এটা জিমুতবাহন বসু বনাম যশোদারঞ্জন পাত্রের লড়াই। কিছু বুঝলে? নির্মল অবাক হয়ে বললে, জিমুতবাহন বসু মানে এমপি জিমুতবাহন? ইয়েস ইয়েস নির্মল, অদ্বিতীয় জিমুতবাহন। বুঝলে নির্মল, অপ্রকাশ গুপ্ত, সাগর, তটিনী আর সাগর সঙ্গমে ব্যবহৃত ওইসব নিষিদ্ধ শব্দ ওই যাদের ইংরেজিতে বলে 4 লেটার ওয়ার্ডস, ওসব কিছুই নয়। প্রশ্ন হচ্ছে কে জেতে, যশোদারঞ্জন না জীমুতবাহন? সমাজনীতি এখানে গৌণ, মুখ্য বিবেচ্য বিষয় রাজনীতি। জানো নিশ্চয়ই, ভারতী প্রকাশনের মালিক যশোদারঞ্জন একটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করে থাকেন, সাপ্তাহিক ভারতী। সম্পাদক যতটা দাবি করেন পত্রিকা তত বিক্রি হয় না। আবার জীমুতবাহনরা যতটা কম বিক্রি হয় বলে মনে করেন তার চেয়ে বেশিই বিক্রি হয়। মোট কথা কাগজটার একটা বাজার দর আছে।
বিশেষ করে জিমুতবাহনের কনস্টিটিউয়েন্সিতে, যেটাকে বলা হয় বুদ্ধিজীবীর মহল্লা। কী কারণে জানি না, বছরখানেক ধরে যশোদারঞ্জন তার পত্রিকায় ক্রমাগত ওই জিমুতবাহনের বিরুদ্ধে বিষোদ্গারণ করে চলেছিলেন। রাজনৈতিক নেতারা তো কোনো কিছু তোয়াক্কা করেন না, কিন্তু কাগজকে ডরান। আপাত দৃষ্টিতে যশোদারঞ্জন এবং জিমুতবাহনের মধ্যে সৌজন্যের অভাব নেই। যশোদারঞ্জনের মোটর অ্যাক্সিডেন্টের পর জিমুতবাহন সকাল সন্ধ্যা টেলিফোন করে খবর নিয়েছেন, কিন্তু ওর জাতক্রোধ জিইয়েই রেখেছিলেন। এবার তার সুযোগ এসেছে। এই সাগর সঙ্গমে বইটিকে বাজেয়াপ্ত করলে ভারতী প্রকাশন বিরাট একটা অর্থনৈতিক ধাক্কা খাবে। আর তার চেয়েও বড় কথা, পিতা পুত্রের যে ঝগড়াটা হয় তার অনিবার্য পরিণাম ভারতী প্রকাশনের ভরাডুবি। ভারতী প্রকাশন ডুবলে সাপ্তাহিক ভারতীয় ডুববে। সুতরাং নির্মল স্বীকার করে, এত কথা তো আমি জানতাম না স্যার। এর পিছনে যে জিমুতবাহন আছেন আমি তো সেটাই জানতাম না। দেখছো না রণনীতিটা কি সুকৌশলে ছকা? বইটি বাজারে বের হবার আগেই তা বাজেয়াপ্ত করার আয়োজন হচ্ছে। সমস্ত কলকাঠি ওই জিমুতবাহন স্বয়ং নাড়ছেন। ওই যে বললাম, তুমি আমি শুধু বোরের চাল দিয়ে চলেছি। ঠিক এই সময় অজিত গুপ্তের টেবিলে টেলিফোনটা বেজে উঠল। তুলে নিয়ে বললেন, হ্যালো। অনেকক্ষণ ধরে শুনে নিয়ে শুধু বললেন, ভেরি গুড, তুমি সোজা ডোভার লেনে চলে যাও। ইয়েস, ওর বাড়িতে। হ্যাঁ, উনি বাড়িতেই আছেন। আমার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট আছে। আমি আর নির্মল ওখানেই যাচ্ছি। টেলিফোনটা নামিয়ে রেখে বললেন, ইন্সপেক্টর বিমান গুহ ফোন করেছিল বুঝলে। কাল মধ্যরাত্রে হোটেল ইন্টারকন্টিনেন্টালে একটি মেয়ে খুন হয়েছে। কেসটা আমাদের ফেভারে। চলো, আমরা এখনই যাব। বেলটা বাজিয়ে আর্দালিকে বললেন, ড্রাইভার গাড়িতে আছে কিনা দেখো, এখনই বের হব আমরা, কুইক। নির্মল বুঝতে পারি না ব্যাপারটা। হোটেল ইন্টারকন্টিনেন্টালে একটি মেয়ে খুন হবার সঙ্গে সাগর সঙ্গমে বইটির কী সম্পর্ক? সে প্রশ্ন কিন্তু করে না নির্মল। বলে, কোথায় যাচ্ছি স্যার? অফিস ব্যাগে কাগজপত্র গুছিয়ে নিতে নিতে অজিত গুপ্ত বললেন, ডোভার লেনে জিমুতবাহনের শিবিরে। আধ ঘন্টা পরে জিমুতবাহনের বাড়ি। রুদ্ধতার কক্ষে জিমুতবাহন ওদের জন্য অপেক্ষা করছিলেন। ঘরে তিনি একা নন, ছিলেন বিমান গুহ ইন্সপেক্টর। আর্দালিকে নির্দেশ দেওয়াই ছিল। অজিত গুপ্ত এবং নির্মল নিয়োগী গাড়ি থেকে নামা মাত্র সে ওদের নিয়ে গেল জিমুতবাহনের ঘরে। সৌজন্য বিনিময়ান্তে সকলে আসন গ্রহণ করা মাত্র জিমুতবাহন বললেন, মিস্টার গুপ্ত, শুনেছেন কাল রাত্রির কাণ্ড? আমাদের কানুরিয়া সাহেবের পুত্রটি কীর্তি। অজিত গুপ্ত বললেন, হ্যাঁ, এইমাত্র তো বিমান আমাকে টেলিফোনে বলল, বিস্তারিত জানি না। তা ব্যাপারটা কি? বিমান গুহ সংগৃহীত তথ্য আনুপূর্বিক পেশ করে। কানুরিয়ার পশ্চাৎপট, সুখেনের পরিচয়, মেয়েটির অবস্থা এবং স্টেট ভার্সেস বিজয় ভট্টাচার্যের কেসের সঙ্গে এই হত্যাকাণ্ড কিভাবে সম্পর্কযুক্ত। মনোহর কানুরিয়া একজন বিখ্যাত শিল্পপতি, অগাধ সম্পত্তির মালিক। বছর 10 আগে পশ্চিমবঙ্গে তার একাধিক ফ্যাক্টরি চালু ছিল। বর্তমানে মাত্র একটিই আছে। অন্যান্যগুলি তিনি ভারতবর্ষের অন্যান্য নিরুপদ্রব অঞ্চলে সরিয়ে নিয়ে গেছেন। আলিপুর রোডে তার প্রাসাদোপম অট্টালিকা, সংসার ছোট, স্ত্রী সরমা, শ্যালিকা অন্তরা এবং একমাত্র পুত্র সুখেন কানুরিয়া। বাড়িতে আর যারা থাকে তারা দারোয়ান, ড্রাইভার, পাচক, চাকর, মালি ইত্যাদি ইত্যাদি। মনোহর প্রৌঢ়, 50 ছুঁই ছুঁই। স্ত্রী সরমা দুরারোগ্য বাতের ব্যাধিতে পঙ্গু। অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, কবিরাজি, হাকিমি, আকুপাংচার শেষ করে এখন স্বপ্নাদ্য মাদুলি নির্ভর হয়ে শয্যাশায়ী। সংসারে দেখভাল করে সরমার ছোট বোন অন্তরা। বয়সে সরমার চেয়ে 13 বছরের ছোট। মনোহর কানুরিয়া বাংলাদেশে এসেছিলেন কৈশোরে। তার বাপের হাত ধরে বাংলায় কথাবার্তা বলেন নির্ভুল। বিবাহ করেছেন বাঙালি পরিবারে। একমাত্র রূপের ছাড়পত্র হাতে সরমা এসেছিল ওই ধনকুবেরের সংসারে। বয়সে সে স্বামীর চেয়ে 10 বছরের ছোট। সুখেনের যখন জন্ম হয় তখনও সরমা একেবারে ভেঙে পড়েননি। তারপরেই তার রোগ চিকিৎসার বাইরে চলে যায়। পরে দিদিকে দেখাশোনা করতে অন্তরা এ পরিবারে আসে। ইতিমধ্যে সরমা অন্তরার পিতা এবং মাতা দুজনে স্বর্গারোহণ করেছেন। ফলে অন্তরা আর ফিরে যায়নি।
এই সংসারেই রয়ে গেছে। এখান থেকেই স্কুল কলেজে পড়েছে, বিএ পাশ করবার পর বস্তুত বসেই আছে। মাঝে মাঝে ওর বিয়ের কথা উঠেছে বটে, মনোহর খরচ করতেও রাজি। অন্তরারও রূপের খামতি নেই, কিন্তু দিদির অসহায়তার কথা চিন্তা করে অন্তরা আর আগ্রহ দেখায়নি। কর্তা এবং গিন্নি মুখে যতই আগ্রহ দেখাক, অবচেতন মনের এক কোণায় ওদের একটি বাসনা নিশ্চয়ই লুকিয়েছিল, যতদিন সম্ভব অন্তরাকে এই পরিবারে আটকে রাখা। ফলে 25 বছর বয়সে অন্তরা অনুরা, বস্তুত সেই এ সংসারের কর্ত্রী। বাকি রইল সুখেন। এই বছরই হায়ার সেকেন্ডারি পাশ করে কলেজে ঢুকেছে। ছাত্র ভালো নয়, 3rd ডিভিশন, পড়ছে কমার্স। সুদর্শন, একটু যেন অন্তর্মুখী, যাকে বলে ইন্ট্রোভার্ট, কথাবার্তা কম বলে, আপন মনে থাকে। মনোহর ওর জন্য তিনজন প্রাইভেট টিউটর রেখেছেন। তিনজনেই প্রফেসর, মাসিক 150-200 টাকা মাইনে তাদের। তারা কি পড়ান, কখন পড়ান, সেটা খোঁজ নেন না গৃহস্বামী। খোঁজ নিলে জানতে পারতেন তারা প্রত্যেকেই প্রায়শই বাধ্য হন ছাত্রকে ছুটি দিতে। সুখেনের জন্য মনোহর কি না করেছেন। প্রচুর পকেট মানি স্যাংশন করেছেন। 3টে প্রফেসর ছাড়াও একটা অ্যালসেশিয়ান পুষ্পার খরচও দিচ্ছেন। দরাজ হাতে স্বাধীনতা দিয়েছেন পুত্রকে। সদর দরজার ডুপ্লিকেট চাবি দিয়েছেন। একটা গাড়ি ওকে ছেড়ে দিয়েছেন। সেটা সুখেন অনেকদিন ধরেই চালাচ্ছিল বিনা লাইসেন্সে, সাবালক হবার আগেই। জেনেও চোখ বুজেছিলেন মনোহর। আর কি করতে পারেন তিনি? তবু পুত্রের মন পাননি। পুত্র তাকে ভালোবাসে না, পুত্র তাকে শ্রদ্ধা করে না। ভয় তা হয়তো কিছুটা করে, তাই সেই এড়িয়েই চলে। সরমার সঙ্গেও সুখেনের সদ্ভাব নেই, কারণ সরমা মনোহরের ছায়া দিয়ে গড়া। একমাত্র সেই হৃদয়ের সম্পর্ক বজায় রেখেছে ওই মাসির সঙ্গে। অন্তরা ওর চেয়ে বছর 5-6 বড়, দিদির মতো। অন্তরা তার দিদি, মা, বান্ধবী, সব কিছু। সেই ছেলেটা এ কী কাণ্ড করে বসল। বিমানবুহ বলতে থাকে গতকাল রাত্রের ঘটনাটা। বললে, সুখেন কানুরিয়া আদ্যন্ত মিছে কথা বলেছে। ওর সঙ্গে তার কোনো বন্ধু নিশ্চয়ই ছিল। একা একা ওর পক্ষে। বাধা দিয়ে অজিত গুপ্ত বলে, বে মেথডিক্যাল গুহ, আবোল তাবোল বকো না। প্রথমে বলো তো সুখেন কি জবানবন্দি দিয়েছে, তারপর বলো সেই স্টেটমেন্টে কি কি লুপহোল নজরে পড়েছে তোমার। শেষে বলো তোমার থিওরিটা কি। আই এম সরি স্যার, ঠিক কথা। আগে বলি সুখেনের ভার্সন। সুখেন বলেছে সে গতকাল 6টা-9টার শোতে লাইট হাউসে সিনেমা দেখতে গিয়েছিল একা। ওর পাশের সিটে এসে বসলো একটি মেয়ে, একা। তাকে ও আগে কখনো দেখেনি। বারে বারে তার হাতের সঙ্গে হাত, পায়ের সঙ্গে পা লেগে যাচ্ছিল সুখেনের। বারে বারে দুজনের সরি হচ্ছিল। শেষে সুখেনের মনে হলো এটা প্রতিবার ঘটনাচক্রে ঘটছে না। মেয়েটির সক্রিয় ভূমিকা আছে এই ক্ষণিক স্পর্শের। ভাব জমাতে চাইল সুখেন। মেয়েটি তৎক্ষণাৎ এগিয়ে এলো। 2-4টে কথার পরে ইন্টারভাল হলো। মেয়েটি ওকে বাইরে ডাকলো। সুখেন বেরিয়ে এলো। মেয়েটি বলল, বাড়ি বসবে? ওইসব ছাইভস্য খাও? সুখেন কায়দা করে বলেছিল, মনের মতো সঙ্গী পেলেই খাই। মেয়েটি গ্রীবাভঙ্গি করে বললে, তবে তো মুশকিল। এর পরের প্রশ্নটা সরাসরি জিজ্ঞাসা করতে সৌজন্যে বাজছে। সুখেন বলেছিল, নাই বা প্রশ্ন করলে ব্যবহারেই জবাব দেব, এসো। দুজনে 2টি ড্রিঙ্কস নিয়েছিল। মেয়েটির সফট ড্রিঙ্ক নেয়নি, কিন্তু সুখেন অনায়াসে মেয়েটির জাত নির্ণয় করল। শিকার ধরতেই এসেছে। বাকি সিনেমাটুকু ওরা দেখেনি। ওখান থেকেই চলে এসেছিল হোটেলে। মেয়েটির ঘর বুক করাই ছিল। বোঝা গেল সে পাকা ব্যবসায়ী। সুখেন স্বীকার করেছে, হ্যাঁ, রীতিমতো অর্থমূল্যে মেয়েটির দেহ সে উপভোগ করেছে। রাত 10:30টার সময় সে যখন হোটেল ছেড়ে চলে যেতে চায়, তখন মেয়েটি ওর কাছে শর্তের বাইরে আরও 100 টাকা দাবি করে। সুখেন রাজি হয় না। কিছুটা কথা কাটাকাটি শেষে সুখেন রাগ করে দরজা খুলে বেরিয়ে যেতে চায়। দেখে দরজা ইয়ের লক। মেয়েটি ঢুকবার সময় ঠেলে বন্ধ করেছে বটে, কিন্তু এখন চাবি ছাড়া তা খোলা যাবে না। চাবিটা সে কোথায় রেখেছে সুখেন তো তা নজর করে দেখেনি। সুখেন বলে, দরজাটা খুলে দাও, তোমার সঙ্গে যা কথা হয়েছিল তার পয়সা আমি মিটিয়ে দিয়েছি। মেয়েটি বলে, না, তুমি আমাকে রেপ করেছ।
আমার ইচ্ছার বিরুদ্ধে তুমি আমাকে রেপ করেছো। আমি এখনই চিৎকার করে লোক জড়ো করব। আরও 100 টাকা ছাড়ো, তোমাকে তাহলে আমি ছেড়ে দেব। তারপর অল্প কথা কাটাকাটি। সুখেন জোর করে এখানে ওখানে হাতটাতে থাকে অপহৃত চাবিটার খোঁজে। হাত কাড়াকাড়ি। মেয়েটি একসময় ওর হাতে কামড়ে দেয়। কামড়ানো দাগটা সে দেখায়। সুখেন ওকে আচমকা একটা প্রচণ্ড ধাক্কা মারে। মেয়েটি উল্টে পড়ে। ওর মাথাটা শ্বেতপাথরের টেবিলের কোণায় ভীষণ জোরে ধাক্কা খায়। সুখেন ভেবেছিল আঘাত সামান্য, ওর জ্ঞান ফিরবে একটু পরেই। চাবিটা সে খুঁজে পায়। ও ঘর ছেড়ে চলে যায়। দুর্ভাগ্যবশত খেয়াল করে দেখেনি যে জামা প্যান্ট খুলবার সময় ওর মানিব্যাগটা ওই ঘরেই পড়ে গিয়েছিল। এই হচ্ছে সুখেনের গল্প। আই সি। এখন ওর স্টেটমেন্টে কোথায় কোথায় গলদ দেখলে তুমি? আমার প্রশ্নের জবাবে সুখেন বলতে পেরেছে লাইট হাউসে কাল কি সিনেমা হচ্ছিল। সে স্বীকার করেছে ইতিপূর্বে ওই ফিল্মটা সে আগে দেখেনি। ছবিটার গল্পের কথা আমি প্রশ্ন করেছিলাম। তার জবাবে ও এমন সিকোয়েন্সে কথা বলেছে যা ইন্টারভ্যালের পরে দেখানো হয়। এ থেকে বেশ বোঝা যাচ্ছে যে গতকাল সন্ধ্যায় সে লাইট হাউসে যায়নি, আগেই ও ছবিটা আদ্যন্ত দেখেছে। ইন্টারভ্যালে উঠে গেলে তার পরবর্তী সিকোয়েন্স সে কেমন করে জানল? ভেরি গুড। আর কিছু? 10টা 10-এ ও পার্কিং জোন থেকে গাড়ি নিয়ে বার হয়। দারোয়ান বলেছে ওই সময়ে, অর্থাৎ 10টা থেকে 10:30টার মধ্যে একা কোনো সাহেব গাড়ি নিয়ে বার হয়নি। যে 4-5 জনের কথা ওর মনে পড়েছে তারা সকলেই ছিল যুগলে অথবা সদল বলে। একা কোনো অল্প বয়সী ছেলে গাড়ি বার করেনি। এনিথিং এলস? 10টা 10-এ ও হোটেল থেকে বার হয় আর 12টা 10-এ আলিপুরে পৌঁছায়। ইতিমধ্যে সে নিশ্চয়ই তার বন্ধুকে বাড়ি পৌঁছে দিয়ে আসে, না হলে এতটা সময় লাগলো কেন? নির্মল বলে, কোনো ফাঁকা জায়গায় বসে মনটাকে হয়তো শান্ত করছিল। অজিত গুপ্ত বলেন, ছেলেটার ব্যাকগ্রাউন্ড কি? কোনো অতীত ইতিহাস আছে? না না, বড়লোকের ছেলের মামুলি ইতিহাস। পড়াশোনায় ভালো নয়, বাপ 3-4টে প্রাইভেট টিউটর রেখে কর্তব্য শেষ করেছেন। ছেলেটা মুখ চোরা, লাজুক প্রকৃতির। বন্ধুবান্ধব যা আছে সব বকাটে ধরনের। মদ খায়, সিগারেট খায়, অস্থানে কুস্থানে যায়, কিন্তু পাড়ার মেয়েদের পিছনে লাগে না, মস্তানিও করে না। জীমুতবাহন তার সিগারেটে আগুন দিতে দিতে বললেন, মিস্টার গুহ, আপনি সব কথাই বলেছেন, আসল খবরটা ছাড়া। ওর গাড়ি সার্চ করে... ও হ্যাঁ, আই এম সরি। ওর গাড়ি সার্চ করে আমরা একখানা নিষিদ্ধ বই পেয়েছি। নিষিদ্ধ নয়, মানে ওই সাগর সঙ্গমে বইখানা, যেটা নিয়ে বিজয়বাবুকে গ্রেফতার করা হয়েছে। অজিত গুপ্ত বলেন, আই সি। সেটা ওখানে কেমন করে গেল? সুখেন কি বলছে? সুখেন তো স্বীকার করছে বইটা তার, কিন্তু কোথায় কিনেছে সেটা তো বলছে না। জীমুতবাহন সামনের দিকে ঝুঁকে পড়ে বলেন, লুকিয়া জেন্টলম্যান, মনোহর কানুরিয়া আমার বিশেষ পরিচিত বন্ধু শ্রেণীর। একথা ঠিক নয় যে সে পুত্রের শিক্ষা দীক্ষা আচার ব্যবহারের দিকে নজর দেয়নি। সুখেন কানুরিয়াকে আমি ছোটবেলা থেকেই জানি। একথাও ঠিক নয় যে ছেলেটি মদ খায়, ক্রস কোয়ার্টার্সে যায় বা সমাজবিরোধী কোনো কাজ করে। আপনি ঠিকই বলেছেন, ছেলেটি লাজুক, মুখচোরা, নিরীহ প্রকৃতির একটু। তাহলে সিনেমা হলে সে ওই মেয়েটির... ইয়েস, কাল সন্ধ্যায় ঘটনাচক্রে সে ওই মেয়েটির ফাঁদে পা দেয়। জীবনে প্রথম তার পদস্খলন হয়। বাট হোয়াই? কেন? কী কারণে? চুরুটটা আবার ঠোঁটের ফাঁকে ধরিয়ে তিনি 3জন শ্রোতার দিকে পর্যায়ক্রমে তাকিয়ে দেখেন। তারা কেউ কোনো কথা বলেন না। জীমুতবাহন বসু, এমপি, যার তুঙ্গে এখন বৃহস্পতি, দিল্লি থেকে কলকাতা যার প্রভাবে বেপুথমান, তার মুখনিশ্চিত বাণী শুনবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন। তার একমাত্র কারণ ওই পর্নোগ্রাফিক লিটারেচার, ওই অশ্লীলতম গ্রন্থটা। ওই বইটা পড়েই একজন 19 বছরে কলেজে পড়া ছোকরার মাথা ঘুরে গেছে। যে ছেলে এতদিন ছিল লাজুক, মুখচোরা, নিরীহ প্রকৃতির। আই এম ইউজিং ইয়োর অন ওয়ার্ডস গুহ। সে ছেলে এমন বেপরোয়া ব্যভিচারী কেন হয়ে উঠল? তার একটি মাত্রই জবাব, সাগর সঙ্গমে। জ্বলন্ত দৃষ্টান্ত। ওই বইটা সমাজের কতখানি ক্ষতি করতে পারে
তা আমরা হাতে কলমে প্রমাণ করব। ডু গেট মি মিস্টার নিয়োগী? নিয়োগী মাথা নেড়ে জানায় সে বুঝেছে। আপনাদের কারো মনে এ বিষয়ে তিলমাত্র সন্দেহ আছে কি? তিনজনেই নীরব। সো উই এগ্রি, আমরা সবাই একমত। টেবিল থেকে টেলিফোনটা তুলে কি একটা নম্বর ডায়াল করলেন। কথা শুরু হতেই বোঝা যায় তিনি শিল্পপতি মনোহর কানড়িয়াকে ফোন করছেন। তার পুত্রের কথা সব শুনেছেন বললেন জিমুদবাহন। যোগ করলেন এই বলে যে তিনি শতপ্রণোদিত হয়ে সুখেন এবং তদীয় পিতার সম্মান রক্ষার জন্য আপ্রাণ চেষ্টা করবেন। বলা বাহুল্য ও প্রান্ত বিগলিত হলেন এ সংবাদে। জিমুদবাহন আলাপচারি শেষ করলেন এই কথা জানিয়ে যে তিনি কয়েকজন উচ্চপদস্থ পুলিশ অফিসারকে সঙ্গে নিয়ে আধ ঘন্টার মধ্যেই মনোহরের ডেরায় পদধূলি দিতে আসছেন। টেলিফোনটা রিসিভারে নামিয়ে রেখে উনি বিমানগুহকে বললেন, ইন্সপেক্টর, আপনার আসবার দরকার নেই। আপনাকে দেখলেই সেই সুখেন ছোকরা হোস্টাইল হয়ে যাবে। আপনি তো তাকে কাল রাত্রে ধরেছিলেন, তাই না? অজিত গুপ্ত বললেন, ঠিক আছে, গুহ আমাদের সঙ্গে যাবে না। আর কিছু? জিমুদবাহন বললেন, প্রসিকিউশন উইটনেস কে কে হচ্ছেন? নির্মল বললে, আমরা এখনো কিছু স্থির করিনি স্যার। কিন্তু দেরি করলে তো চলবে না। ভালো কথা নির্মল, তোমার সঙ্গে তো ডক্টর আনন্দময় রায়ের আলাপ আছে। উনি একজন সর্বজন শ্রদ্ধেয় লোক, দর্শন এবং আইন দুটি বিষয়ে প্রগাঢ় পণ্ডিত। তাছাড়া রামকৃষ্ণ মিশনের সপ্তাহে সপ্তাহে বক্তৃতা দেওয়ায় তার একটা পাবলিক ইমেজও আছে। তাকে সাউন্ড করে দেখেছ? দেখেছি স্যার, তার সঙ্গে আমার প্রাথমিক কথাবার্তাও হয়েছে। তাকে এক কপি সাগর সঙ্গমে পড়তেও দিয়ে এসেছি। তা উনি কি বলছেন? বইটা এখনো উনি শেষ করেননি। সে কথা নয়, বইটা পড়লে উনি সেটাকে চূড়ান্ত অশ্লীল বলে স্বীকার করতে বাধ্য হবেন। সুতরাং প্রশ্ন কিন্তু সেটা নয় নির্মল, প্রশ্ন হচ্ছে উনি বাদীপক্ষের 1 নম্বর সাক্ষী হতে রাজি কিনা। আফটার অল, আইন বিষয়ে উনি একজন অথরিটি। ম্যাজিস্ট্রেট ওর কথাতে প্রভাবান্বিত হবেনই। আপিলেও না স্যার, সে কথা কিছু হয়নি। তবে হোক। টেলিফোনটা তুলে উনি নির্মলের দিকে বাড়িয়ে ধরেন, বলেন, আমরা ওর সঙ্গে দেখা করতে চাই, যখন তার সুবিধা হবে। আমরা 3 জন, একটা অ্যাপয়েন্টমেন্ট করো। নির্মল নিয়োগীকে নোটবই দেখতে হলো না। মিনতি রায়ের ফোন নম্বর তার মস্তিষ্কের একটা খোপে সযত্নে সঞ্চিত। ও প্রান্তে রিংিং টোন। তারপর, হ্যালো, আনন্দ রায় বলছি। নমস্কার স্যার, আমি নির্মল। বলো নির্মল, হোয়াট ক্যান আই ডু ফর ইউ? মিনতিকে ডেকে দেব? না স্যার, দরকারটা আপনার সঙ্গে, মানে সেই সাগর সঙ্গমে মামলার ব্যাপারে। ইয়ে হয়েছে, আমি এখন মিস্টার জিমুদবাহন বসু এমপির বাড়ি থেকে কথা বলছি। মিস্টার বসু এ বিষয়ে আপনার সঙ্গে একটু কথা বলতে চান স্যার। মানে উনি একলা নয়, আমার বস মিস্টার অজিত গুপ্তও থাকবেন। আপনি স্যার কখন সময় দিতে পারবেন? জবাবে আনন্দময় বোধহয় অনেক কিছু বললেন, কারণ নির্মল অনেকক্ষণ একটানা শুনেই গেল। তারপর টেলিফোনটা নামিয়ে বললে, উনি কেসটা ডিসকাস করতে রাজি, আজ সন্ধ্যা 5টায়। কিন্তু এতক্ষণ উনি কি বলছিলেন? জানতে চান জিমুদবাহন। ওই বইটার কথাই, মামলার বিষয়ে। তা বইটা কি উনি শেষ করেছেন? শুরুই করেননি বললেন। রবিবারের সকাল, আলিপুর রোডে প্রাসাদোপম একটি অট্টালিকার এক নিভৃত কক্ষ, ভিতর থেকে বন্ধ, ঘরে 4টি প্রাণী। গৃহস্বামী মনোহর কানড়িয়া, তার পুত্র এবং ব্যারিস্টার A.K. শর্মা, আর উপস্থিত আছে অন্তরা, ওর শালিকা। এই গোপনতম আলোচনা চক্রে অন্তরাকে থাকতে দেবার আদৌ ইচ্ছে ছিল না মনোহরের। হাজার হোক ওই স্ত্রীলোক, আলোচনায় যৌন প্রসঙ্গ উঠতে পারে। তাছাড়া মেয়ে মানুষের পেটে নাকি কথাও থাকে না। অন্তরা এ পরিবারভুক্ত, বিশ্বাসঘাতকতা সজ্ঞানে সে করবে না। তা হলেও মেয়ে মানুষের মন তো। তবু মনোহর একরকম বাধ্য হয়েই অন্তরাকে এনেছেন এই গোপন মন্ত্রণা কক্ষে। ছেলেটা একমাত্র ওই অন্তরার কথায় কিছুটা শোনে। সুখেনকে সামলে রাখতে হলে, আগলে রাখতে হলে অন্তরা অপরিহার্য। তাই অন্তরা বসেছিল সুখেনের পাশে, একই সোফায়। তার একখানা হাত আলতোভাবে পড়ে আছে সুখেনের পিঠে।
কানুরিয়া বলছিলেন, তা কেমন করে হবে মিস্টার শর্মা? সুখেন যে পুলিশের কাছে জবানবন্দি দিয়ে বসে আছে, সর্বসমক্ষে সুখেন স্বীকার করেছে। শর্মা বাধা দিয়ে বলেন, আপনি লিগ্যাল ইমপ্লিকেশনটা বুঝতে পারছেন না। পুলিশের কাছে জবানবন্দি দেওয়া এক জিনিস, আর হলফনামা দিয়ে কোর্টে জবানবন্দি দেওয়া আর এক জিনিস। সুখেন অনায়াসে বলতে পারে সেই সময় সে উত্তেজিত ছিল, তার মাথা ঠিক ছিল না, বন্ধুকে বাঁচাতে সে মিথ্যা কথা বলেছে। সুখেন হুঙ্কার দিয়ে ওঠে, বন্ধু ফন্ধু কেউ নেই, আমার মাথার ঠিক তখনও ছিল, এখনও আছে। আমি যা বলেছি আদ্যন্ত সত্যি কথাই বলেছি। ওরা যা পারে করুক, জেল দিতে চাই দিক, আমি গিল্টি প্লিড করব। মনোহর করুণভাবে অন্তরার দিকে একবার তাকিয়ে দেখলেন। অন্তরা বাঁ হাতে সুখেনকে বেষ্টন করে ওর কানটা নিজের মুখের কাছে টেনে আনে, কানে কানে কিছু বলে। সুখেন জবাব দেয় না, গোঁজ হয়ে বসে থাকে। শর্মা তার হারানো কথার খেয়ে খুঁজে পান সুখেন সব কথা এখন স্বীকার করে বলতে পারে কোনো ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছে। বলতে পারে তার বন্ধুই সব ব্যবস্থা করেছিল। বলতে পারে বন্ধুই মেয়েটিকে আঘাত করেছে এবং বন্ধুই মেয়েটিকে এনজয় করেছে। দ্যাটস নট কারেক্ট। কেন মিথ্যা কথা বলবো? আমি সব কিছু করেছি, আমি একা। বলছি তো, জেল যেতে আমি রাজি, যা সত্য তা। বাধা দিয়ে শর্মা বলেন, বেশ, তুমি যা বলছো তা আমরা মেনে নিচ্ছি। তুমি একাই ছিলে, একাই সব কিছু করেছ, কিন্তু আত্মরক্ষার অধিকার তো তোমার আছে সুখেন। আত্মরক্ষার খাতিরে তুমি নতুন কথা তো বলতে পারো। তোমার সেই নতুন কথাই হবে নতুন সত্য। আমি বানিয়ে বানিয়ে নতুন সত্য সৃষ্টি করব? কি বলছেন আপনি? আত্মরক্ষার তাগিদে সুখেন, আত্মরক্ষার তাগিদে। ইয়েস ইয়েস, আত্মরক্ষার তাগিদে। তা কি, যা ঘটেছে তা কি সত্য না? সত্য কি কেউ সৃষ্টি করতে পারে? পারে 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 সুখেন, পারে। রবীন্দ্রনাথ থেকে শরৎচন্দ্র সবাই সে কথা বলে গেছেন। রবীন্দ্রনাথ তো বলেইছেন, যা রচিবে তাই সত্য। কবি তব বনভূমি রামের জন্মস্থান, অযোধ্যার চেয়েও সত্য যেন। আর শরৎচন্দ্রের সব্যসাচী তো বলেছেন, আমি সত্য সৃষ্টি করি। অন্তরের বিয়েতে বাংলায় অনার্স ছিল। তার ইচ্ছে করছিল উঠে দাঁড়ায়, হলঘরটা অতিক্রম করে ওই ব্যারিস্টার শর্মার কাছে চলে যায় এবং তার গালে ঠাস করে একটা চড় বসিয়ে আবার ফিরে এসে নিশ্চুপ বসে পড়ে সোফায় সুখেনের পাশে। আসলে সে কিন্তু এসব কিছুই করল না। সুখেনের কানে কানে কি যেন বলল শুধু। মনোহর কানুরিয়া বললেন, কিন্তু খোকা যে কিছুতেই ওর বন্ধুর নামটা স্বীকার করছে না। আর সে হারামজাদা তো এমন ন্যালাকাবলা নয় যে মানিব্যাগে নাম খোদাই করবে আর পস্ট কোয়ার্টার্সে ফেলে রেখে বাড়ি যাবে। সুখেন দাঁড়িয়ে পড়ে, তার চোখ দিয়ে আগুন ছুটছে। অন্তরা তাকে দু হাতে জোর করে বসিয়ে দেয় ফের। কঠিন স্বরে তার জামাইবাবুকে বলে, আপনি যদি এমন করে বলেন তবে কিন্তু আমরা উঠে যাব জামাইবাবু। স্পষ্টই সে তার বোনপোর পক্ষ নিয়েছে। এবার জ্বলে উঠল মনোহরের চোখ দুটো। তিনিও কিন্তু সামলে নিলেন নিজে থেকেই। শর্মা বললেন, ইয়েস মিস্টার কানোরিয়া, আমিও অন্তরা দেবীর সঙ্গে একমত। উত্তেজিত হবার কারণ অবশ্য যথেষ্ট আছে, কিন্তু আপনার মতো প্রবীণ অভিজ্ঞ লোকের কাছে আমরা আরও সহনশীলতা আশা করি। ওয়েল, যে কথা হচ্ছিল, সুখেন গিল্টি প্লিড করতে চাইছে, কিন্তু অপরাধটা কি? মেয়েটি তো মারা যায়নি এখনো, জ্ঞানও ফিরে আসেনি তার। ঘটনা এখন 3 দিকে বইতে পারে। 1 নম্বর, অজ্ঞান অবস্থাতেই মেয়েটির মৃত্যু হলো। সেক্ষেত্রে সুখেন যা বলবে তা করবোরেট হবার আশা কম। 2 নম্বর, মেয়েটির জ্ঞান ফিরল, একটা ডাইং ডিক্লারেশন দিল এবং মারা গেল। সেক্ষেত্রে কেসটা হবে কালপেবল হোমিসাইড এবং সেক্ষেত্রে মেয়েটির মৃত্যুকালীন জবানবন্দির মূল্য হবে সবচেয়ে বেশি। সেক্ষেত্রে মেয়েটি যদি সুখেনের কোনো বন্ধুর নাম উচ্চারণ করে তবে সুখেন চেষ্টা করেও তাকে বাঁচাতে পারবে না। শর্মা এখানে থামলেন। তীক্ষ্ণ দৃষ্টিতে একবার দেখলেন কিশোর অপরাধীর দিকে। সে গোঁজ হয়ে বসে আছে, মেদিনী নিবদ্ধ দৃষ্টি। তৃতীয়ত, মেয়েটি শেষ পর্যন্ত বেঁচেও উঠতে পারে। মেয়েটা কল গার্ল, টাকার লোভে দেহ বেচে বেঁচে আছে। তাকে যথেষ্ট টাকা খাওয়ালে সে হয়তো একটা নতুন গল্প ফাঁদবে। বলবে, হ্যাঁ, সুখেন তার ঘরে এসেছিল,
বসেছিল, মানিব্যাগ বার করে সিগারেট কিনতে পয়সাও দিয়েছিল, আর কিছু করেনি। তার সঙ্গে মারামারি হয়েছিল অন্য একটি ছেলের, তার নাম সে বলবে না। সেক্ষেত্রে সুখেনের বিরুদ্ধে অ্যাটেম্প্ট টু হোমিসাইডের চার্জটাও টিকবে না। মেয়েটির বিরুদ্ধে অসৎ জীবনযাপনের একটা চার্জ হয়তো খাড়া করা যায়, সেটা পুলিশ ইচ্ছে করলে চেপেও যেতে পারে আপনি প্রভাব খাটালে। বড়জোর কিছু ফাইন হয়তো হবে, সেটা আপনি দিতে পারেন, নয় কি? মনোহর জবাব দিলেন না, বাহুল্য বোধে। তার সুনাম, তার প্রতিপত্তি, সব কিছু আজ ধূলিসাৎ হতে বসেছে। তার পরিবর্তে 200-500 ফাইনের টাকা তিনি দিতে রাজি কিনা, এ প্রশ্নটাই বাহুল্য। শর্মা সুখেনের দিকে ফিরে বললেন, সুখেন, তোমাকে আমি হাফ প্যান্ট পরা অবস্থা থেকে দেখছি বাবা। আমি তো তোমার বাবার ব্যারিস্টার, শুধু সেই পরিচয় নয়, তোমার কাকাবাবু হিসেবেও বলছি। যে স্ট্যান্ড তুমি নিচ্ছ সেটা ভুল। ইচ্ছে করলেই কিন্তু তুমি তোমার বন্ধুকে বাঁচাতে পারবে না। আমি অ্যানালিসিস করে সেটা এইমাত্র দেখালাম। ওয়েল, তোমার বন্ধুর প্রতি বিশ্বস্ততা আমাকে মুগ্ধ করেছে, আমি অকুণ্ঠভাবে স্বীকার করছি। কিন্তু তুমি যেভাবে তাকে বাঁচাতে চাইছো, সে কিন্তু ধরা পড়লে তোমাকে এভাবে হয়তো বাঁচাতো না। বুঝতে পেরেছো? কেমন করে জানলেন? বাঁচাতো আলবৎ, হাসলেন বিচক্ষণ ব্যারিস্টার শর্মা। বললেন, দেয়ার ইউ আর। সুখেন, তুমি হয়তো খেয়াল করে দেখনি, আমার চিরা এইমাত্র স্বীকার করলে যে তুমি একা ছিলে না। আমি কিছুই স্বীকার করিনি। করেছো সুখেন, করেছো। রাগ করো না, স্বীকার তুমি করেছো। তোমার বন্ধুর অস্তিত্বটাই যদি অস্বীকার করো তুমি, তাহলে কেমন করে বললে আলবাত? সুখেন নিশ্চুপ। নাও নাও মাই বয়, সত্য কথাটা স্বীকার করে ফেলো তো, ঠিক যা যা ঘটেছে। এখানে তো কোনো টেপ রেকর্ডার নেই, ইচ্ছে করলে তুমি আবার সব অস্বীকার করতে পারো। বন্ধুকে বাঁচাতে তুমি যদি চাও তাহলে সব কথা আবার অস্বীকার করবে। কিন্তু আমার তো জানা দরকার সুখেন, আসল ঘটনাটা কি ঘটেছিল। প্লিজ প্লিজ বলো সুখেন, প্লিজ বলো। সুখেন এক চুলো বিচলিত হলো না। বললে, আমি প্রথমে যা বলেছি তাই সত্যি। আমি একা ছিলাম, আমিই মেয়েটিকে এনজয় করেছি, আমিই তাকে ধাক্কা মেরেছি, এবং আমি মানিব্যাগটা ওর ঘরে ফেলে এসেছি। দাঁতে দাঁত টিপে পাদপূরণ করলেন মনোহর কানুরিয়া। সুখেন জ্বলন্ত দৃষ্টিতে আর একবার তার পিতৃদেবের দিকে তাকালো। অন্তরার মনে হলো, ছেলে খুনি, ছেলে ব্যভিচারী, এই জন্য তার জামাইবাবু ততটা ক্ষুব্ধ নন। ছেলের একমাত্র যে অপরাধটা উনি ক্ষমা করতে পারছেন না, সেটা ওই আত্মগোপন করবার অক্ষমতা। বাহ, আদর্শ পিতা বটে। অন্তরা স্থির করল, আর নয়, এ ব্যাপারে একটা ফয়সলা হলেই সে এ বাড়ি ছাড়বে। এ পরিবেশে তার দম বন্ধ হয়ে আসছে। দিদির জন্য দুঃখ করে কী লাভ? তার তো অর্থের অভাব নেই, মাহিনা করা নার্স রাখবে। জামাইবাবুকে সে ঘৃণাই করে মনে মনে। একমাত্র বন্ধন ছিল এই সুখেন, ছেলেটাকে ও ছোট ভাইয়ের মতো ভালোবাসে। সে যে কেন এমন সৃষ্টি ছাড়া হয়ে উঠছে জানতে বাকি নেই অন্তরার। বস্তুত এই ছেলেটির মায়াতেই সে পড়ে আছে এ বাড়িতে। তা সেই সুখেন এখন যে স্ট্যান্ড নিয়েছে, তার তো জেল হবেই। তাই যদি হয় তবে অন্তরাও এ বাড়ি ছাড়বে। এই সময়ে রুদ্ধদ্বারে কে যেন বাইরে থেকে টোকা দিল। অন্তরা উঠে গিয়ে দরজা খুলে দিল। একজন গৃহভৃত্য একটি ট্রে বাড়িয়ে ধরে, তাতে একটা ভিজিটিং কার্ড। সেটা দেখে মনোহর কানুরিয়া শর্মাকে বললেন, মিস্টার জিমুদবাহন বসু এবং কয়েকজন হাই র্যাঙ্কিং পুলিশ অফিসার এসেছেন, আসতে বলবো? জিমুদবাহন বসু, এমপি? হ্যাঁ, আমাকে ফোনে জানিয়েছেন এ বিপদ থেকে আমাকে উদ্ধারের জন্য তিনি সব কিছু করতে প্রস্তুত। ভেরি ওয়েল, ওদের আসতে বলুন। একটু পরে চিমুদবাহন, অজিত গুপ্ত এবং নির্মল নিয়োগী এসে বসলেন। সৌজন্য বিনিময়ের আগেই চিমুদবাহন মনোহরকে বললেন, এ মেয়েটি আমার শালি, ও থাক, ভয় পাওয়ার কিছু নেই। না না, ভয় পাওয়ার কি আছে? আমাদের ডিলিংস সব ফেয়ার অ্যান্ড অ্যাভব বোর্ড। আপনার বিপদের কথা সব শুনেছি, এদের সঙ্গে করেই এনেছি। আমি চাই না এ নিয়ে একটা স্ক্যান্ডাল ছড়াক। এর ধাক্কা শেষ পর্যন্ত পশ্চিমবাংলার ইন্ডাস্ট্রিতে পর্যন্ত গিয়ে লাগবে। মিস্টার গুপ্ত, অজিত গুপ্ত আমার সঙ্গে একমত। আমরা মামলাটা চালাতেই চাই না আদৌ।
অচ্যুত গুপ্ত এত বড় কথাটা বেমালুম গিলতে পারলেন না। বললেন, স্যার, এখনই সে কথা বলা যায় না। মেয়েটি যদি না বাঁচে। অফকোর্স অনেক ইফস অ্যান্ড বাটস আছে এর মাঝখানে। আমি মুদ্রা এই কথাটাই বলতে চাইছি, একজন বিশিষ্ট শিল্পপতির পারিবারিক জীবনে কর্দম নিক্ষেপ করবার বাসনা পুলিশের আদৌ নেই। তার মানে এই নয় যে দেশে আইন নেই। অ্যাম আই ক্লিয়ার? কেউ জবাব দেয় না। জিমুদ্বাহন এবার সুখেনকে সম্বোধন করে বলেন, তোমার প্রতি আমি কোনো সহানুভূতি জানাবো না, কারণ আমি জানি এ আঘাত সইবার তাগদ তোমার আছে। তোমার জবানবন্দি আমি পড়ে দেখেছি, সোজা এবং সরল। আই অ্যাডমায়ার ইউর গাটস। ঘটনাচক্রে তুমি জড়িয়ে পড়েছ, কিন্তু বন্ধুকে তুমি ফাঁসাওনি। আমার কোনো বন্ধু ছিল না, আমি একাই ছিলাম। ঠিক আছে, ঠিক আছে, তাই ছিলে। তোমার বন্ধুর প্রসঙ্গ আদৌ না তুলে আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করতে চাই, তোমাকে এবং তোমার বাবাকে বাঁচাবার জন্যই। তুমি কি জবাব দেবে? আপনার প্রশ্নগুলো শুনলে বলতে পারবো জবাব দেব কি না। শোনো, তোমার গাড়ির ভিতর একখণ্ড সাগর সঙ্গমে বই পাওয়া গেছে। সেটা কি তুমি পড়েছ? হ্যাঁ, পড়েছি। কবে কবে পড়েছ? গতকাল দুপুরে। তা বইটি কোথা থেকে পেয়েছ? তুমি কি কিনেছ? না, বইটা আমাকে একজন পড়তে দিয়েছিল। সে কে? আমি বলবো না, তবে আমার সেই বন্ধু নয়। জীবনবাহন মাথা নেড়ে বলেন, সুখেন, তুমি জেরায় বিপদে পড়বে কিন্তু। বন্ধুর অস্তিত্বই তুমি স্বীকার করছো না, তাহলে সেই বন্ধু নয় বলছো কেন? সুখেন আর চোখে অন্তরাকে একবার দেখে নেয়, আবার কোঁজ হয়ে বসে। ঠিক আছে, বইটা তোমাকে কে দিয়েছে সে কথা বলতে না চাও তো নাই বললে। তুমি বরং বলো, বইটা পড়ে তোমার কি মনে হয়েছে, কি প্রতিক্রিয়া হয়েছে? বইটা অশ্লীল। রাইট, বইটা অবসেন। পড়ে তুমি উত্তেজনা বোধ করেছিলে? হুম। এই জাতীয় অশ্লীল বই তুমি কি আগে কখনো পড়েছ? না, মানে এই এত এত খেউরওয়ালা বই আমি আগে পড়িনি। আচ্ছা, এই বইগুলির মধ্যে তুমি কোন কোনটা পড়েছ? ফ্যানি হিল, পিটন প্লেস, লেডি চ্যাটার্লিজ লাভার? না, এগুলো একখানাও পড়িনি। আচ্ছা, এই বাংলা বইগুলোর মধ্যে কোনটা পড়েছ? অচিন্তের প্রাচীর ও প্রান্তর, বুদ্ধদেবের রাতভর বৃষ্টি, প্রবোধ সান্যালের ২ আর ২ ৪, কিংবা সমরেশ বসুর বিবর, প্রজাপতি, পাতক? রাত ভরে বৃষ্টিটি পড়েছি, আর ওই বিবরও পড়েছি। তা সে দুটো কি তোমার কাছে অশ্লীল মনে হয়েছিল? না না, সাগর সঙ্গমের তুলনায় সেটা কিছুই না। আচ্ছা সুখেন, এবার বলো, বইটা তো তোমার খুব অশ্লীল লাগলো, কিন্তু তার প্রতিক্রিয়া কি হলো? সুখেন নীরব। তোমার মাসিকে কি উঠে যেতে বলবো? না না, মাসির কাছে আমার গোপনীয় কিছুই নেই। আমি আমি অত্যন্ত উত্তেজিত হয়ে পড়েছিলাম। একটা একটা কি বলবো, একটা মেয়েকে হাতের কাছে পেতে ইচ্ছে হচ্ছিল। দ্যাটস ইট। এই কথার মধ্যে মিথ্যা কিছু নেই তো? আদ্যন্ত সত্য? না, মিথ্যা কেন থাকবে? জীবনবাহন ঘুরে বসলেন শর্মার মুখোমুখি, বললেন, মিস্টার শর্মা, আপনার ক্লায়েন্টের কাছ থেকে এইটুকু স্বীকারোক্তিই আমরা চাই, যা সূর্যোদয়ের মতো সত্য, যা ও নিজে থেকে বলেছে। কি? আরও স্পেসিফিক হতে চাইলেন ব্যারিস্টার শর্মা। আমরা মনে করি, প্রসিকিউশন মনে করে সুখেন কানুরিয়া একটা ঘটনাচক্রের শিকার, ভিকটিম অব দ্য সার্কামস্ট্যান্স। ও সদ্বংশের সন্তান, লাজুক, নিরীহ, সৎ। ওর বিরুদ্ধে জুভেনাইল ডেলিনকুয়েন্সির কোনো নজির নেই থানার রেজিস্টারে। ও ক্ষণিক উন্মাদনায় একটা অপরাধ করে বসেছে। সেই উন্মাদনাটার জন্য দায়ী ওই বইটা সাগর সঙ্গমে। এই ঘটনার জন্য দায়ী, 100% দায়ী। এই ঘটনার জন্য 100% দায়ী ওই সাগর সঙ্গমে বইটা, ওই অশ্লীল বইটা। সুখেনকে শাস্তি দেওয়ার প্রশ্নই ওঠে না, কিন্তু বইটাকে কোনো ক্রমেই ক্ষমা করা চলে না। অ্যাম আই ক্লিয়ার? শর্মা মাথা নেড়ে বলল, নট কোয়াইট, ঠিক বুঝলাম না।
শুনুন, এই মামলাটা অর্থাৎ সুখিনকে আসামি করে যে মামলাটা হবে তা আমরা এখন ঝুলিয়ে রাখছি। আমরা আদালতের কাছে সময় চাইব। বস্তুত তা আমাদের চাইতেই হবে, যতদিন না ওই মেয়েটার ভালো মন্দ কিছু হয়, তার জ্ঞান ফিরে আসে। কিন্তু আর একটা মামলা ইতিমধ্যে কোর্টে উঠেছে, কাগজে দেখে থাকবেন, সেকশন 292, ওই সাগর সঙ্গমে বইটার ব্যাপারে। সেই মামলায় সুখিনকে সাক্ষী দিতে হবে। সে বলবে এই মাত্র শতপ্রবৃত হয়ে সে যে কথাগুলো আমাদেরকে বলল। বিনিময়ে পুলিশ ওর মামলাটার ওর অপরাধ যতটা সম্ভব লঘু করে দেখবে। মেয়েটি বেঁচে গেলে হয়তো কেসই চালাবে না। অ্যাম আই কারেক্ট? এবার উনি প্রশ্ন করলেন অজিত গুপ্তকে। তিনি গ্রীবা সঞ্চালনে সম্মতি জানালেন। শর্মা বললেন, জেন্টলম্যানস এগ্রিমেন্ট, আমার ক্লায়েন্ট রাজি। কোথাও কিছু নেই, রুখে উঠল সুখেন। না, আমি রাজি নই। মোহরা নিলেন জিমুদবাহন। রাজি নও কেন? তুমি তো নিজেই বললে। আপনার কাছে বলেছি, আদালতে বলবো না। আদালতে আমি উঠব আসামি হয়ে, সাক্ষী দিতে নয়। কিন্তু কেন? এবার কথা বলে অন্তরা। বলে, আমি বলছি, দেখুন ওর এখন যা মনের অবস্থা, সব কেনর জবাব ও এখনই দিতে পারবে না। আপনাদের প্রস্তাবও শুনেছে, আমিও শুনেছি। আমরা পরামর্শ করে পরে আপনাদের জানাবো। আপনারা অনুমতি করলে আমরা কি এখন যেতে পারি? মনোহর কানুরিয়াকে কেমন যেন অসহায় মনে হলো। তিনি এ সংসারে কর্তা, ওই দুর্বিনীত ছেলেটির জনক, অথচ কেমন করে যেন রঙের টেক্কাটা চলে গেছে অন্তরার হাতে। কারো কোনো অনুমতি না নিয়েই অন্তরা উঠে দাঁড়ায়, মনপুর হাত ধরে টানে। আয়রে আয়রে সুখেন। ওরা চলে যায়। বাদবাকি সবাই নির্বাক হয়ে বসে থাকেন। সারা রাত্রের মধ্যে দু চোখের পাতা এক করেনি ভাস্কর। চোখ দুটো করকর করছে। প্রদীপ অবশ্য বলেছিল এখানে কিছু খেয়ে নিয়ে লম্বা একটা ঘুম দে, আজ তো রোববার। কিন্তু ভাস্কর রাজি হয়নি। বলেছিল, না না, এখন অনেক কাজ, তুই সলিলকে খবর দে তো, আমাদের অফিস ঘরটা আজকেই সাজিয়ে ফেল। সোমবার সকালে আমরা যে যার অফিসে গিয়ে রেজিগনেশন সাবমিট করে নতুন অফিসে চলে আসব। ইনজাংশনটাকে তো ঠেকাতে হবে। প্রদীপ বললে, তাহলে আর এক কাপ কফি খাওয়া যাক, দেখি খবরের কাগজটা এসেছে কিনা। ও বিজয়বাবু গ্রেপ্তারের খবরটা কিভাবে ছেপেছে একটু দেখি। কফি খেতে খেতেই এলো সংবাদপত্র, ইংরেজি এবং বাংলা সব কাগজেই সংবাদটা ফলাও করে ছাপা হয়েছে। বইটির বিক্রয় বন্ধ করার জন্য পুলিশের পক্ষ থেকে যে আবেদন করা হয়েছে তাও জানানো হয়েছে। বলা হয়েছে সোমবার এ বিষয়ে নির্দেশ জারি হবে বলে আশা করা যায়। প্রদীপ বললে, তার মানে অধিকাংশ দোকানেই আগামীকাল বইটা বিক্রি হবে না। প্রথমত, বিজয়বাবুর মতো বিখ্যাত পুস্তক বিক্রেতা গ্রেফতার হয়েছেন এ খবর তারা পড়বে। দ্বিতীয়ত, তিনি যে জামিনে মুক্ত হয়েছেন সেটা জানবে না। এবং তৃতীয়ত, ভাববে সোমবার ফার্স্ট আওয়ারে ইনজাংশন জারি হলে বই বিক্রি করাটা হবে একেবারে সরাসরি আদালত অবমাননা। ভাস্কর সে কথা জবাব না দিয়ে বললে, প্রদীপ, আরও একটা দুঃসংবাদ ছাপা হয়েছে কাগজের 3 নম্বর পাতায়। দুজনে হুমড়ি খেয়ে পড়ে। হোটেল ইন্টারকন্টিনেন্টালে একটি মেয়ের অচেতন দেহ আবিষ্কারের কাহিনী। মেয়েটির পূর্ণ পরিচয় নেই, নাম ডরথি কাপুর। সংবাদে প্রকাশ, সন্দেহক্রমে বিখ্যাত শিল্পপতি মনোহর কানুরিয়ার পুত্র 49 বর্ষীয় সুখেন কানুরিয়াকে পুলিশ গ্রেফতার করেছে এবং জামিনে ছেড়ে দিয়েছে। সুখেন কানুরিয়া নাকি পুলিশের কাছে স্বীকার করেছে যে সেই এই ঘটনার সঙ্গে জড়িত। তার মোটর গাড়ি থেকে একখণ্ড সাগর সঙ্গমে নামক পুস্তকও উদ্ধার করা গেছে। এই বইটি অশ্লীল। এই অভিযোগে পুলিশ নাকি একটি পৃথক মামলা এনেছে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট শ্রী খগেন খাসনবিশের এজলাসে। একটি অসমর্থিত সংবাদে প্রকাশ, সুখেন কানুরিয়া পুলিশকে বলেছে ওই অশ্লীল পুস্তকটি পাঠ করেই ক্ষণিক উত্তেজনায় সে এই জঘন্য সমাজবিরোধী কাজে অংশ নিয়েছিল। প্রদীপ বললে, বাহ, ভরাডুবি হতে যেটুকু বাকি ছিল তা করে গেল ওই অকালপক্ষ সুখেন কানুরিয়া। তিনি ভাজা মাছের অপর পিঠটি তো কখনো দেখেননি, এই সাগর সঙ্গমে তার মাছ ভাজাখানা উল্টে দিয়েছে। ভাস্কর বললে, প্রদীপ, আমার দৃঢ় বিশ্বাস এর পিছনে কারো হাত আছে, বুঝলি?
পুলিশ নিজে থেকে এভাবে তোর পিছনে লাগবে কেন? কি জানি ভাই, জেনে শুনে তো কারো শত্রুতা করিনি। তা সে যাই হোক, আমি চলি, এখন আমাদের অনেক কাজ। তা বাড়িতেই যাচ্ছিস তো? না না, আমি এখান থেকে প্রথমে যাব রেবার কাছে। রেবা? মানে তোর সেই মক্কেল? তাই সাত সকালে সে মক্কেলের কাছে কেন? একটা গুরুতর সিদ্ধান্ত জানিয়ে দিতে কাল সেই সিদ্ধান্তে এসেছি। প্রদীপ হেসে বললে, কনগ্রাচুলেশনস। ভাস্করও হেসে বললে, সেম টু ইউ। কেন? আমাকে অভিনন্দন জানাবার আবার কি আছে? এই কথাটা মানেটা কি? ভাস্কর গতকাল রাত্রে প্রদীপের কথাটা তাকে ফিরিয়ে দিলে। মানেটা তোর জানা প্রদীপ, অনেকদিন পর হঠাৎ শুনলি তো, তাই ধরতে পারছিস না। প্রদীপের অফিস থেকে বেরিয়েই একটা ফাঁকা মিনিবাস পেয়ে গেল। জানলার ধারে বসে ও মনে মনে প্রস্তুত হচ্ছিল। সকাল এখন মাত্র 7:30। এত সকালে তাকে দেখে রেবা নিশ্চয়ই অবাক হয়ে যাবে। আরও অবাক হবে ও সিদ্ধান্তটা শুনে। সাগর সঙ্গমে বইখানাও সঙ্গে করেই এনেছে। ভাস্কর সেটা রেবাকে পড়তে দেবে। সে জানতে চাইবে রেবার কি মনে হলো বইটা পড়ে। সেটা রসোত্তীর্ণ সাহিত্য না পর্নোগ্রাফিক লিটারেচার? নিশ্চয়ই রেবা বইটির সাহিত্যিক মূল্যটা প্রণিধান করবে, সে যেমন করেছে। রেবাও বাংলা অনার্সের ছাত্রী ছিল। আশ্চর্য, ওই অপরিণত বয়স্ক ছোকরা কেমন করে বলল যে এই বইটাই নাকি তাকে উদ্বুদ্ধ করেছে ডরোথি কাপুরের হত্যাকাণ্ডে জড়িত হতে? সত্যিই সে তা বলেছে না পুলিশের প্যাঁচ? বইটি উত্তেজক, স্বীকার করতে বাধ্য ভাস্কর। তার নিজেরও চিত্তচাঞ্চল্য ঘটেছিল, কিন্তু সে দৌর্বল্য সে জয় করেছে। তাকে অভদ্র কোনো কিছু করতে বইখানা প্ররোচিত করেনি। তবে এ কথা মানতে হবে, তার বয়স বেশি, অভিজ্ঞতা বেশি। ওই সুখেন কানুরিয়ার মতো চ্যাংড়া তো সে নয়। ভাস্কর একান্তভাবে প্রার্থনা করতে থাকে রেবা যেন তার সঙ্গে একমত হয়। সে যেন পাঁকটাকে অস্বীকার করে পদ্মফুলটাকেই দেখতে পায়। রেবার সঙ্গে সে জীবনে জীবন যোগ করতে চলেছে। দৃষ্টিভঙ্গির সমতা এক্ষেত্রে একান্তভাবে বাঞ্ছনীয়। রেবা সেনে বাড়ির সামনে যখন সে পৌঁছল, তখনও 8টা বাজেনি। কলিং বেল টিপতে যিনি দরজা খুলে দিলেন তিনি ভাস্করের অপরিচিত। তার চেয়ে বছর 5-7 বড়ই হবেন বোধহয়। স্যুট পরা সুদর্শন যুবক। বললেন, কাকে চাই? মিসেস সেন আছেন নিশ্চয়ই? আছেন, বসুন। কে এসেছেন বলবো? হ্যাঁ বলবেন, ভাস্কর মুখার্জি। আজ ভাস্কর বসে রইল বৈঠকখানায়। স্যুটধারী চলে গেলেন ভিতরে। অল্প পরে ফিরে এলেন রেবাকে সঙ্গে করে। রেবা খুশিয়াল হয়ে ওঠে। কি সৌভাগ্য! এত সকালে? ভাস্কর জবাব দেবার আগেই ভদ্রলোক বললেন, আমি তাহলে চলি মিসেস সেন, দরকার হলে খবর দেবেন। ভাস্করের দিকে দ্বিতীয়বার দিকপাত না করেই তিনি বেরিয়ে গেলেন। কে উনি? প্রশ্ন করে ভাস্কর। রেবা মিটিমিটি হাসছে। একটু থেমে জবাবে বললে, ধরো তোমার রাইফেল, ডুয়েল লড়তে পারবে? ভাস্কর বলে, পারবো, যদি আশ্বাস দাও একে বধ করার পরে আর কোনো রাইভাল উইংসের ধার থেকে আবার টপাত করে বেরিয়ে আসবে না, তবেই পারবো। খিলখিলিয়ে হেসে ওঠে রেবা। বলে, ঘাবড়াবার দরকার নেই, উনি আমাদের ফ্যামিলি ফিজিশিয়ান। এত সকালে কল দিয়েছ, শরীর ভালো তো? এবারেও বিচিত্র হেসে রেবা বলে, ভালো গো ভালো। ইনফ্যাক্ট উনি আমার শরীরের খবর নিতে আসেননি, উনি এসেছিলেন মনের খবর নিতে, বুঝেছ? তার মানে তুমি বলছো উনি সত্যিই আমার রাইভ্যাল? আমি যখন অভয় দিচ্ছি তুমি ঘাবড়াচ্ছ কেন? সোজা কথাটা স্বীকার করো রেবা, উনি কি তোমাকে বিয়ে করতে চান? আরে হলোটা কি তোমার? না না, উনি আমাকে বিয়ে করতে চান না। উনি চান শুধু আমার সঙ্গে এক বিছানায় শুতে। উনি বিবাহিত। তবু তবু তুমি লোকটাকে সহ্য করো রেবা? উপায় কি বলো? এ জাতীয় বিপদে মেয়েদের রক্ষা করে তো তার স্বামী। আমার তো। ভাস্কর বলে, জানি রেবা জানি, আমি তো সেই কথাই বলতে এসেছি 7 সকালে। রিয়েলি? কি কথা? তোমার সঙ্গে কাশ্মীর ভ্রমণে যেতে আমি রাজি রেবা, তবে তার আগে আমাদের দুজনকে একবার ম্যারেজ রেজিস্ট্রারের অফিসে যেতে হবে। কবে যাব আমরা? বলো বলো, কবে যাব? ভেবেছিল রেবা খুশিয়াল হয়ে উঠবে, তেমন কোনো লক্ষণ দেখা দিল না। কিন্তু
একটু গুছিয়ে নিয়ে বলল, আদৌ যাব কিনা স্থির হোক, তারপর তো কবে যাব স্থির হবে। ভাস্কর একটু আহত হলো, বলল, তার মানে? তার মানে কি রে বা? তার মানে ছেলেরা প্রপোজ করে, মেয়েরা সম্মতি দেয়, তারপর বিবাহের দিন স্থির হয়। তো তুমি কি সম্মতি দিচ্ছ না রে বা? তুমি কি আমার সম্মতিটা জানতে চেয়েছো? এবার তো চাইছি, বলো, বলো না। আবার খিলখিলিয়ে হেসে ওঠে রেবা, বলে, ওরে বাবা, বাবুর রাগ আছে ষোলো আনা। একটু বসো তো, চায়ের জলটা চাপিয়ে আসে, ঝিটা নেই গো। ভাস্কর কেমন যেন হতাশ হয়ে পড়ল, তার ঘুম ঘুম পাচ্ছে। কাব্যের ভাষায় যাকে বলে হৃদয় বিনা, তার তারগুলো কেমন যেন ঢিলে ঢিলে হয়ে গেছে। যেমনটি সে আশা করেছিল তেমনটি তো ঘটল না। প্রথমেই ওই ডাক্তার ভদ্রলোক, তারপর ঝি নেই বাড়িতে। তবু অর্গলবদ্ধ গৃহে ওরা ছিল দুজনে। হোক ডাক্তার, তবু তাছাড়া রেবা তো কই খুশিয়াল হয়ে উঠল না তার প্রস্তাবে। ওই ডাক্তার ভদ্রলোক কি সত্যিই ভাস্করের প্রতিদ্বন্দ্বী? রেবার মন কি দ্বিখণ্ডিত? সে এখনো মন স্থির করে উঠতে পারেনি। রেবা তাহলে কেমন তরে মেয়ে? ওর 7 বছরের ছেলেটাকে কেন নিজের কাছে রাখে না? সেটাই কি স্বাভাবিক হতো না এই সদ্য বিধবা নারীর পক্ষে? রেবা সুন্দরী, অত্যন্ত সুন্দরী। তার একটা অদ্ভুত আকর্ষণী শক্তি আছে, নিঃসন্দেহে যৌন আকর্ষণ। কিন্তু ভাস্কর কি ভুল করছে? রেবার সঙ্গে তার সত্যিকারের মনের মিল হবে তো? সে কি কাল রাতে ওই বইটা পড়ে উত্তেজনার বশে আজ বিবাহ প্রস্তাব করে বসলো রাত পোহাতেই? যেমন করে ওই সুখেন কানুরিয়া তড়ি ঘড়ি। রেবা ফিরে এলো, বসলো মুখোমুখি, বললে, জানো, কাল না সারা রাত ঘুমোইনি। ভাস্কর একটু খোঁচা দেওয়ার জন্য বললে, কেন? ডাক্তারবাবু কি সারা রাত তোমার চিকিৎসা করছিলেন? রেবা ওর গালে ঠোনা মেরে বললে, হিংসেটি 16 আনা। না গো, একটা বই পড়ছিলাম, দারুণ বই। ভাস্কর উৎসাহিত হয়, কি বই যা সারা রাত জেগে পড়তে হয়? রেবা উঠে গেল, ড্রয়ার খুলে বার করে আনলো বইটা। ভাস্কর এক নজর দেখে বললে, দারুণ বই মানে কি ধরনের দারুণ? ভীষণ সেক্সি গো, একেবারে পাগলা করে দেয়। নিয়ে যাও না, পড়ে ফেরত দিও, তবে লুকিয়ে পড়ো কিন্তু, বইটা প্রেসক্রাইবড। মায়ের কাছে মাসির গল্প। ভাস্কর শুধু বললে, কোথায় পেলে বইটা? সত্যি কথাই স্বীকার করব, কিন্তু বলো, রাগ করবে না? রাগ করব কেন? কোথায় কিনলে তাই তো জানতে চাইছি। কিনিনি গো, কিনিনি। একজন কাল পড়তে দিয়েছিল। কে? কে পড়তে দিয়েছিল? ওই যাকে একটু আগে দেখলে। ভদ্রলোক তাই 7 সকালে জানতে এসেছিলেন বইটা পড়ে আমার কেমন মনে হয়েছে, রিয়াকশানটা কি জাতের হলো। কি বললে তুমি? বলেছি ভালগার, বলেছি এমন বই আমাকে পড়তে দেওয়া আপনার উচিত হয়নি, বইটা অপাঠ্য। সেইটাই তোমার সত্যিকারের মতামত রেবা? হ্যাঁ, তুমি পড়ে দেখো না। বইটা যদি ভালগার এবং অপাঠ্যই হবে, তবে আমাকে পড়তে বলছো কেন? না, স্বামী স্ত্রীর মধ্যে ভালগারিটি বলে তো কিছু নেই। আমরা কি স্বামী স্ত্রী রেবা? আইনত না হলেও তাই নয় কি? যাও, নিয়ে যাও বইটা। ভাস্কর বললে, দরকার হবে না রেবা, বইটা আমিও কাল সারা রাত ধরে পড়েছি, আমিও রাত্রে ঘুমোইনি। ইনফ্যাক্ট বইটা তোমাকে পড়তে দেব বলে সঙ্গে নিয়েই এসেছি। চোখ বড় বড় করে রেবা বললে, ওহো, তাই বলো? তাই এই 7 সকালে খিদের গুতে আমার কাছে এসে হাজির হয়েছে। আমারও যে এখন যে অবস্থা, তোমারও কি তাই নাকি গো? ভাস্কর চঞ্চল হয়ে বলে, কি অবস্থা? কি অবস্থা রেবা? আমি তো নিজেকে উত্তেজিত মনে করছি না। আমি তো সেজন্য তোমার কাছে আসিনি রেবা। রেবা ওর হাতটা টেনে নেয়, বলে, মনের অগোচরে পাপ নেই গো। আমি তোমার অবস্থাটা হাড়ে হাড়ে বুঝতে পারছি ভাস্কর। পেটে খিদে মুখে লাজের দরকার নেই। এসো, ওপরের ঘরে এসো। তুমিও জুড়ো, আমিও জুড়োই। রেবা ওর হাত ধরে আকর্ষণ করে। সেই মুহূর্তে ভাস্করের মনে হলো অপ্রকাশ গুপ্তের সাগর সঙ্গমে বইটা অবসেন। আচ্ছা বাপু, আচ্ছা, তোমার প্রপোজাল আমি অ্যাকসেপ্ট করলাম, যাব।
তোমার হাত ধরে ম্যারেজ রেজিস্টারের অফিসে আমি যেতে রাজি। হলে তো? এখন চলো তো, চলো ওপরের ঘরে যাই। ভাস্করের ভীষণ কান্না পাচ্ছে। সে প্রতিজ্ঞা করেছিল অপ্রকাশ গুপ্ত মারা গেছেন বটে, কিন্তু সাগর সঙ্গমে বইটাকে সে হত্যা হতে দেবে না। রেবা তার চোখের সামনে সেই রসোত্তীর্ণ সাহিত্য গ্রন্থটাকে পাঁকের মধ্যে টেনে ফেলেছে। সে একা নয়, ভাস্করের হাত ধরে সে টানছে, তার সাহায্য চাইছে। ভাস্করও হাত মেলাক। দুজনে ওই বইটাকে ওরা কৃমিকুণ্ডের পাঁকে চেপে ধরবে এবার। অবিবাহিত যুবক ভাস্কর মুখার্জি এবং সদ্য বিধবা রেবা সেন। কি হলো, কি হলো বলো না, চলো না উপরে। হঠাৎ এবার হাত ছাড়িয়ে ভাস্কর উঠে দাঁড়ায়। একটা কথাও বলে না, দ্বার খুলে বেরিয়ে আসে। বাইরে প্রতীক্ষা করেছিল প্রভাত সূর্যের আলো। পথে নামতেই সেই রৌদ্রালোকে অবগাহন স্নান করল ভাস্কর। খোলা দরজার ফ্রেমে স্তম্ভিত রেবা একটি কথাও বলতে পারল না। তাহলে আর কি আলোচনা করব আমরা? আপনি বলছেন আমি আপনাকে যে বইখানা দিয়ে গেলাম সেখানে আপনি পড়েই দেখেননি। আনন্দময় মিটিমিটি হাসছিলেন, বললেন, আমি দুঃখিত, সত্যিই তোমার রেখে যাওয়া বইটা আমি পড়িনি। অজিত গুপ্ত আর চোখে একবার জিমুদ্বাহনকে দেখে নিলেন। ওরা তিনজনে এসে জাঁকিয়ে বসেছেন আনন্দময়ের বৈঠকখানায়। সাগর সঙ্গমে বইটা অশ্লীল কিনা এ নিয়ে একটা একাডেমিক আলোচনায় আনন্দময়ের যাকে বলে এক্সপার্ট ওপিনিয়ন নিতে। অজিত গুপ্ত বললেন, আমি ভেবেছিলাম নির্মলের রেখে যাওয়া বইটা আপনি নাড়াচাড়া করেছেন। নাড়াচাড়া করিনি তা তো আমি বলিনি। না, কিন্তু পড়েননি তো। না। জিমুদ্বাহন বললেন, অথচ আপনি ও বিষয়ে আলোচনা করতে রাজি হলেন। নির্মলকে টেলিফোনে তো সেই রকমই বললেন। জাস্ট এ মিনিট, আইনের ফাঁকে আপনি পাশ কাটাচ্ছেন না তো ডক্টর রায়? নির্মলে রেখে যাওয়া বইটি আপনি পড়েননি বলছেন, কিন্তু আপনি কি তাহলে ওই বই ভারতী প্রকাশনী সাগর সঙ্গমে বইটির অন্য কোনো কপি পড়েছেন? না। নির্মল সোজা হয়ে বসে, বলে, স্যার এবার বলুন, অপ্রকাশ গুপ্তের লেখা সাগর সঙ্গমে বইটি আপনি পড়েছেন? হো হো করে হেসে উঠলেন আনন্দময়। বললেন, জেরা যখন করবে নির্মল তখন ঠিক করে করো। কি প্রশ্ন করছো, কি তার উত্তর হবে তা খেয়াল রেখো। ইয়েস, অপ্রকাশ গুপ্তের সাগর সঙ্গমে বইটি পড়েছি আমি, এবং সে বিষয়ে তোমরা আমার সঙ্গে আলোচনা করতে চাও বলে তোমাদের আসতেও বলছি। অজিত গুপ্ত বলেন, গুড হেভেন্স, তার মানে ঢাকা থেকে প্রকাশিত বাজেয়াপ্ত বইটার একটা কপি আপনার পড়া আছে? কতদিন আগে পড়েছেন? 40 বছর। তিনজনে এতক্ষণে উৎসাহিত বোধ করেন, সতর্ক হন। অজিতবাবু বলেন, বইটি পড়ে সে সময় আপনার কি মনে হয়নি যে বইটা অবসিন, ওটা বাজেয়াপ্ত হওয়া উচিত? না, তা তো মনে হয়নি। অর্থাৎ জাস্টিস জনসনের রায়ের সঙ্গে আপনি একমত নন? না, বইটা সেদিন আদৌ অবসিন মনে হয়নি আমার। জীবনবাহন বলেন, এবার একটু বিস্তারিত কথাবার্তা হোক। ওই বইটাতে এমন শব্দ মুদ্রিত হয়েছে যা ছাপা বইতে কখনো থাকে না। পাবলিক ল্যাট্রিন ছাড়া সেসব শব্দ কোথাও ব্যবহৃতও হয় না। শুধু সেই জন্যই বইটি কি বাজেয়াপ্ত হওয়া উচিত নয় মিস্টার রায়? আনন্দময় বললেন, না, প্রথমত আপনার কথা ঠিক নয়। শব্দগুলি শুধুমাত্র পাবলিক ল্যাট্রিনের দেওয়ালেই ব্যবহৃত হয় এ কথা সত্য নয়। শব্দগুলি অভিধানে নেই, কিন্তু তার অর্থ অধিকাংশ প্রাপ্তবয়স্ক লোকই জানে। সভ্য সমাজে শব্দগুলি ব্যবহার না থাকলেও তথাকথিত ইতর সমাজে সেগুলি বহুল ব্যবহৃত। লেখক যে পরিবেশে চিত্র এঁকেছেন, একটা বেশ্যালয়, সেখানে ওই শব্দগুলি আদৌ অপরিচিত নয়। দ্বিতীয় কথা, শুধুমাত্র ওই শব্দগুলি ব্যবহারের জন্য গ্রন্থটি তো অশ্লীল হতে পারে না। যেহেতু তথাকথিত শিক্ষিত সমাজে একটা শব্দ অপ্রচলিত, অথচ অশিক্ষিত নিম্নবিত্তের মানুষের মধ্যে সুপ্রচলিত, তাই তার গোটা ব্যবহার গোটা বইটিকে অশ্লীল করে তো দিতে পারে না। আমি একটা ছড়ার কথা বলছি, যে ছড়াটি শোনেনি এরকম বাঙালি দেখাই যায় না।
রবীন্দ্রনাথ লোকসাহিত্য রচনা করতে এই ছড়াটির উদ্ধৃতি দিয়েছিলেন। তার শুরুটা হলো, আজ দুর্গার অধিবাস, কাল দুর্গার বিয়ে। সেই ছড়ার চতুর্দশ লাইনে এসে রবীন্দ্রনাথ কিন্তু হোঁচট খেলেন। তিনি লিখলেন, বোন কাঁদেন, বোন কাঁদেন খাটের খুঁড়ো ধরে, সেই যে বোন। আর কিন্তু লিখতে পারলেন না রবীন্দ্রনাথ, কারণ এই ররুদ্যমানা বালিকাটি ইতিপূর্বে কলহকালে তার সহোদরাকে ভ্রতৃখাদিকা বলিয়া অপমান করিয়াছেন। কথা রবীন্দ্রনাথ স্বয়ং বলেছেন। তখন রবীন্দ্রনাথ লেখেন, বোন কাঁদেন, বোন কাঁদেন খাটের খুঁড়ো ধরে, সেই যে বোন গাল দিয়েছেন স্বামী খাকি বলে। বুঝুন কাণ্ড। বাংলা ছড়ার ওই অতি নিরীহ ভাতার খাকি শব্দটাকে এড়িয়ে যাবার জন্য কত কসরত করতে হয়েছিল রবীন্দ্রনাথকে ৮০ বছর আগে। কেন? ওই ভাতার খাকি শব্দটা বাংলাদেশের অসংখ্য গ্রামে লক্ষ লক্ষ মা ঠাকুরমা ঘুমপাড়ানি ছড়ায় উচ্চারণ করেছেন। স্ত্রী পুরুষ নির্বিশেষে গ্রাম্য মানুষ তা শুনেছে। কেউ তো কানে আঙুল দেয়নি। কিন্তু ছাপার অক্ষরে ভাতার খাকিকে হতে হবে ভর্তৃখাদিকা, অন্ততপক্ষে স্বামী খাকি। অথচ রবীন্দ্রনাথ কিন্তু নিজেই বলেছেন, ইতর ভাষাকে অতিক্রম করে এখানে অনেক বড় হয়ে উঠেছে করুণ রস। সাহিত্যে ওইটি শেষ কথা জিমুতবাবু, এর চেয়েও বড় কথা হলো রস। জিমুতবাহন বলেন, আমি কিন্তু আপনার যুক্তি পুরোপুরি মেনে নিতে পারছি না। ভাতার খাকি শব্দটা আদৌ অশ্লীল নয়। সাগর সঙ্গমে ব্যবহৃত খিস্তির ভাষার তুলনায় ভাতার খাকি তো পুজোর মন্ত্র। আনন্দময় বলেন, ওইটাই তো মজা জিমুতবাবু। আইনস্টাইনের রিলেটিভিটি আজ আপনি বিংশ শতাব্দীর শেষ পাদে দাঁড়িয়ে কিছুতেই অনুভব করতে পারবেন না কি মর্মান্তিক প্রয়োজনে প্রগতির ধ্বজাধারী রবীন্দ্রনাথ ওই ছড়াটা আদ্যন্ত উদ্ধৃত করতে পারেননি। জিমুতবাহন বলেন, তাই যদি সত্য হয় তাহলে অপ্রকাশ গুপ্তের কি উচিত ছিল না রবীন্দ্রনাথের পদাঙ্ক অনুসরণ করে ভাতার খাকি শব্দের পরিবর্তে স্বামী খাকি লেখা? জিমুতবাহন বাবু, অপ্রকাশ গুপ্ত কিন্তু রবীন্দ্রনাথ নন। তিনি রবীন্দ্রোত্তর যুগের লেখক হতে চেয়েছিলেন। তিনি যে পরিবেশে ছবি এঁকেছেন, যে নায়ক নায়িকাকে জীবনে জীবন যোগ করে দেখেছেন, যাদের কথা লিখেছেন, রবীন্দ্রনাথের রচনা বিচিত্রগামী হলেও তার ধারে কাছে যায়নি। ভাষা হবে ভাবের অনুগ। ঢাকার বেশ্যালয়ে তটিনী যে ভাষায় কথা বলে না, বলতো না, বলতে পারে না, যে মার্জিত ভাষায় আপনি আমি কথা বলি, তা তার মুখে বেমানান। অপ্রকাশ গুপ্তের তটিনী তার নিজের ভাষাতেই কথা বলেছে, তাই আপনার ধ্যান ধারণা অনুযায়ী সেটা অশ্লীল মনে হচ্ছে। ভারতীয় সংবিধান তার ঊনবিংশতিতম অনুচ্ছেদে যে বাক স্বাধীনতার কথা স্বীকার করেছে, তটিনী তো সেই বাক স্বাধীনতা ছিল। অপ্রকাশগুপ্ত সেই স্বাধীনতার স্বীকৃতি অনুসারে সমাজের একাংশের চিত্র এঁকেছেন। অচ্যুতগুপ্ত বললেন, একটু অ্যানাক্রিজম হয়ে গেল না ডক্টর রায়? অপ্রকাশের গ্রন্থটি তো ছাপা হয়েছিল 1935-এ। তখনও তো স্বাধীন ভারতের সংবিধান রচিত হয়নি। আমি জানি, কিন্তু ভারতীয় সংবিধানে ওই বাক স্বাধীনতার ধারণা তো ব্রিটিশ এবং আমেরিকান লর অনুকরণেই রচিত। নির্মল বলে, আমি কিন্তু স্যার ওই কয়েকটি শব্দের ব্যবহারের জন্যই বইটাকে অবসিন বলছি না। সেটাও অন্যতম কারণ হলেও আসল আপত্তি অন্যত্র। আমার আসল আপত্তি, বইটাতে কোনো রিডিমিং ফিচার নেই। সমাজের কোনো কল্যাণ সাধনের জন্য বইটি লিখিত হয়নি। হয়েছিল কতগুলি যৌন অঙ্গ এবং যৌন ক্রিয়ার অতি বাস্তব বর্ণনা দিতে। ওই উদ্দেশ্য বটতলা মার্কা একটা পর্নোগ্রাফিক সাহিত্য সৃষ্টি। আনন্দমোহন বলেন, আমি মানতে রাজি নই নির্মল। সত্যিকারের শিল্পী, লেখক, যাদের ব্যাপক অর্থে স্রষ্টা বলা হয়, তারা সমসাময়িক সমাজের চেয়ে কয়েক দশক এগিয়ে থাকেন। তারা যা বলেন সমকাল তা বুঝতে পারে না, তাকে দোষারোপ করে। এই সত্য তো আমরা যুগে যুগে অনুভব করেছি দর্শন, বিজ্ঞান এবং সাহিত্যের ক্ষেত্রে। দেখো, আমি একটা অশ্লীলতার উদাহরণ দিচ্ছি। 1878 সালে সমাজে সেবিকা দার্শনিক অ্যানি বেসান্তকে একটি আদালতে দোষী সাব্যস্ত করে শাস্তি দেওয়া হয়। কারণ
তার অপরাধ তিনি জন্মনিরোধের প্রচার করেছিলেন। এখন দেখো, সরকার ওই জন্মনিরোধের জন্য তো কোটি কোটি টাকা ব্যয় করছেন। গুপ্ত সাহেব বলেন, আপনি কি আজকের কাগজ দেখেছেন মিস্টার রায়? না, এখনো দেখিনি। কেন? অজিত গুপ্তের ইঙ্গিতে নির্মল তার ফোলিও ব্যাগ খুলে খবরের কাগজের 3 নম্বর পৃষ্ঠাটা মেলে ধরে। ডরথি কাপুরের হত্যার সংবাদ, সেই যেখানে ছাপা হয়েছে সুখেন কানোরিয়ার স্বীকৃতি। সাগর সঙ্গমে বইটা তাকে উদ্বুদ্ধ করেছিল এই ঘৃণিত কাজে। আনন্দময় সংবাদটা পড়লেন, কেমন যেন উদাস হয়ে গেলেন। তারপর অন্যমনস্কভাবে কাগজখানা ফেরত দিলেন। জীবনবাহন বলেন, এরপর আপনি কি বলবেন ডক্টর রায়? ম্লান হাসলেন আনন্দময়, বললেন, কিচ্ছু বলবো না। কিন্তু আমরা সে কথা শুনব কেন? সাগর সঙ্গমে কিভাবে সমাজের ক্ষতি করছে তা জেনেও কেন আপনি নীরব থাকবেন? আপনি প্রমাণ চেয়েছিলেন, আমরা প্রমাণ দাখিল করেছি। এখন আপনি বলুন, বইটি অশ্লীল কি না? আনন্দময় বললেন, আমি বিচারক ছিলাম জীমুতবাহন বাবু। আমার কাছে এটা প্রমাণ নয়, এটা একটা স্টেটমেন্ট। ছেলেটি হতে পারে, পুলিশের হতে পারে, সাংবাদিকের হতে পারে, তার সত্য মিথ্যার যাচাই তো হয়নি। ধরুন, যদি আমরা আপনাকে স্যাটিসফাই করতে পারি সুখেন কানুরিয়া ওই বইটি পড়েই উত্তেজিত হয়ে কাজ করেছে, তখন কি আপনি স্বীকার করবেন বইটি বাজেয়াপ্ত হওয়া উচিত? আনন্দময় 2 চোখ বুজে অনেকক্ষণ কি যেন ভাবেন। তারপর চোখ খুলে বললেন, ইয়েস, তখন আমি স্বীকার করব যে বইটি বাজেয়াপ্ত হওয়া উচিত। আমরা কি আশা করব আপনি এই মামলায় সেক্ষেত্রে বাদী পক্ষের হয়ে সাক্ষী দিতে রাজি হবেন? আবার আনন্দময় নীরব, ভেবে নিয়ে বললেন, না, হব না। আপনারা আর কারো দ্বারস্থ হন। কিন্তু আপনি যদি অন্তর থেকে বিশ্বাস করেন বইটা অশ্লীল, তা সমাজের ক্ষতি করতে পারে, করছে, সেটা বাজেয়াপ্ত হওয়া উচিত, তাহলে কেন আমাদের সঙ্গে সহযোগিতা করবেন না মিস্টার রায়? আনন্দময় বললেন, দেখুন জীমুতবাহন বাবু, আমাকে কাঠগড়ায় তুললে আপনাদের লাভের চেয়ে ক্ষতিই হবে বেশি। আপনারা আমাকে দিয়ে যা বলাতে চাইবেন আমি তো তা বলবো না। আমি সেটাই বলবো যা আমি অন্তর থেকে বিশ্বাস করি। হয়তো দেখবেন ডিফেন্স আমার মুখ দিয়ে এমন সব তথ্য বার করে নিয়েছে যাতে আপনাদের উপকারের চেয়ে অপকারই বেশি হবে। তা কেমন করে হবে? আপনি তো বিশ্বাস করেন বইটা অশ্লীল। সাবজেক্ট টু কন্ডিশন সুখেনের স্টেটমেন্টটা অভ্রান্ত। সেটা সুখেন নিজ মুখে স্বীকার করবে কাঠগড়ায় উঠবার আগে। আমার কাছে সেটাও তো যথেষ্ট নয় জীমুতবাহন বাবু। আমি হয়তো চাইবো তাকে আগে ক্রস করতে, জেনে নিতে চাইবো সে সত্য কথা বলছে না পুলিশের নির্দেশ মতো বলছে। অজয় গুপ্ত বলে, ঠিক আছে স্যার, এখনই আমরা আপনার কাছ থেকে কথা আদায় করতে আসিনি, কেসটা চলুক না। আপনার সঙ্গে আমরা কিন্তু যোগাযোগ রাখব। যদি আপনি নিজেই কনভিন্সড হন তখন নিশ্চয়ই আপনি সাক্ষী দিতেও রাজি হবেন। আনন্দময় হেসে বললেন, গ্রেড। মুখার্জি অ্যান্ড লাহিড়ীর অফিস আসলে ভারতী প্রকাশনীর একটি অব্যবহৃত ঘর। 2খানি টেবিল, খানকয়েক চেয়ার, র্যাকে কিছু আইনের বই, মাথার উপর ফ্যান এবং টেবিলের উপর টেলিফোন। অফিসের বয়স 1 সপ্তাহ হয়নি। সলিল লাহিড়ী ছাড়পত্র পেয়ে এখানে জাঁকিয়ে বসেছে। ভাস্করের পদত্যাগপত্র এখনও গৃহীত হয়নি। মিত্র অ্যান্ড মিত্রের সিনিয়র পার্টনার সুকোমল মিত্র কিছুতেই ওকে ছাড়তে রাজি নন। বলেছেন, তোমাকে 3 মাসের বিনা মাইনেই ছুটি দিচ্ছি, তারপর তুমি এসে আমাকে বলো তুমি আমাদের ছেড়ে যেতে চাও কি না। ভাস্কর তাতেই রাজি হয়েছে। কাজ চলছে জোর কদমে। নূতন লোক একটিও নিয়োগ করতে হয়নি এখনও। ভারতী প্রকাশনী কর্মচারীদের কয়েকজন ওদের অফিসের সঙ্গে যুক্ত হয়েছে। একজন কেরানি, একজন টাইপিস্ট এবং বেয়ারা রতন। ইতিমধ্যে সাময়িক ইনজাংশন অর্ডার বার হয়েছে। আসলে হতো না, হলো ওই সুখেন কানুরিয়ার স্বীকৃতিটায়। অন্তত ভাস্করে তাই বিশ্বাস। ফলে কলকাতা এবং মফস্বলের অসংখ্য দোকানে দোকানের গুদামে স্তূপাকার বইয়ের বান্ডিল জমে আছে। একখানি বইও বিক্রয় হয়নি। ক্রমাগত টেলিগ্রাফ আর চিঠি আসছে কলকাতার নানান দোকান থেকে। কি হলো, শেষ পরিস্থিতিটা কি, বই তারা রাখবে না ফেরত পাঠাবেন,
আর গ্রাহকদের কি বলবেন? অথচ কি আশ্চর্য, এখন পর্যন্ত একজন মাত্র গ্রাহকও বলেননি বই যদি না দিতে পারেন মশাই তবে টাকা ফেরত দিন। সকলেই একটা শেষ হেস্তনেস্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে রাজি। প্রদীপ বলছে, বই ছাপাতে যা খরচা হয়েছে তা তো সে পেয়েই গেছে, এমনকি তার লাভের অঙ্ক ইতিমধ্যে আকাশ ছোঁয়া। কিন্তু মামলায় যদি হারে তবে প্রত্যেকটি গ্রাহককে টাকা ফেরত দিয়ে দিতে হবে তাকে, অর্থাৎ সে দেউলিয়া হয়ে যাবে। 30,000 বই, 20 টাকা দাম, অর্থাৎ 6 লক্ষ টাকা। যশোদারঞ্জন পরপর 3খানি টেলিগ্রাফ করেছেন। প্রদীপ জবাবে শুধু জানিয়েছে, ব্যস্ত হয়েও না, ব্যবস্থা যথোচিতভাবে করা হচ্ছে। যশোদারঞ্জন শেষ টেলিগ্রাফে 1 কপি বই চেয়ে পাঠিয়েছেন। এবার জবাবে প্রদীপ জানিয়েছে, বইটি হস্তান্তর করা বেআইনি, আদালতের ইনজাংশন আছে। বলা বাহুল্য, যশোদারঞ্জন সেই জবাবে ফিসোভিয়াসে রূপান্তরিত হয়ে প্রহর গুনছেন। তবে নাকি কোনো কিছুই একেবারে নিরাশাব্যঞ্জক হতে পারে না। ঢাকা থেকে ইয়াকুব একটা চিঠি পাঠিয়েছে, জানিয়েছে তার অনুসন্ধান কার্য ফলপ্রসূ হয়েছে। সে আব্দুল রেজ্জাককে খুঁজে বার করেছে। 70 বছরের বুড়ো, সে অপ্রকাশ গুপ্ত সম্বন্ধে অনেক তথ্য দিতে পেরেছে। অপ্রকাশ তার পরিচিত, তার উপপত্নী তটিনীর সঙ্গে আব্দুলের ঘনিষ্ঠ পরিচয় ছিল। বলেছে ওই বারাঙ্গনা তটিনীর কাছ থেকে সে পাণ্ডুলিপিটা কিনেছিল, কপিরাইট, নগদ 100 টাকায়। টাকাটা সে তটিনীর হাতে দেয়নি, দিয়েছিল মহিউদ্দিনের হাতে। মহিউদ্দিন ছিল ওই রূপোপজীবিনীর তবলচি। আব্দুর রেজ্জাক নিশ্চিতভাবে জানে অপ্রকাশগুপ্ত মারা গেছেন 30শে জানুয়ারি 1930-এ। সাগর কোনো বাস্তব লোক নয়, অপ্রকাশের কল্পিত চরিত্র। অপ্রকাশের কিছু চিঠি তার কাছে আছে, গুরুত্বপূর্ণ চিঠি। সমস্ত কাগজপত্র নিয়ে সে শর্ত সাপেক্ষে এই মামলায় সাক্ষ্য দিতে আসতে রাজি। শর্তগুলি প্রাঞ্জল। তাকে প্লেনে ঢাকা কলকাতা এবং কলকাতা ঢাকা করতে দিতে হবে। কলকাতায় তার খাওয়া থাকার ব্যবস্থা করতে হবে এবং সে নগদ 1000 টাকা নেবে। ইয়াকুব জানতে চেয়েছে এই শর্তে সে আব্দুলকে প্লেনে তুলে দেবে কিনা। প্রদীপের জবানিতে ভাস্কর তাকে জানিয়েছে সব শর্তই মেনে নেওয়া হলো। আব্দুলের সাক্ষ্য এবং অপ্রকাশের চিঠি এই মামলায় অমূল্য সম্পদ। প্রদীপ জানতে চায়, তুই এটাকে এত গুরুত্ব দিচ্ছিস কেন ভাস্কর? আরে বুঝলি না, আমরা প্রমাণ করতে চাইছি অপ্রকাশ একটা জীবন সত্যকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। টাকার লোভে খিস্তি খেউড়ে ভরা কোনো অশ্লীল বই লেখেননি। শুধু প্রমাণ করতে নয় প্রদীপ, এটা আমি অন্তর থেকে বিশ্বাসও করেছি। আমার খুব আশা হচ্ছে ওইসব চিঠি থেকে সেই সিদ্ধান্তে পৌঁছবার মাল মশলা আমি পাবো। একটা জিনিস খেয়াল করে দেখ, লেখক মারা গেছেন 30 সালের জানুয়ারিতে। বইটি কিন্তু প্রকাশিত হয়েছে তার কয়েক বছর পর। লেখক যদি টাকার অভাবে, অর্থের প্রয়োজনে লিখতেন, তাহলে নিশ্চয়ই তার জীবদ্দশায় বইটি তিনি বেচতেন। তা তো তিনি করেননি। বইটির কপিরাইট বেচেছে ওই তটিনী লেখকের মৃত্যুর পরে। হয়তো অর্থের প্রয়োজনেই বেচেছে, কিন্তু লেখকের মূল প্রেরণা তো অর্থাগম ছিল না। ইস, যদি তটিনীর খোঁজ পেতাম! 1930-এ ওই তটিনীর বয়স ছিল তো 30, তার মানে এখন তার বয়স 75। যদি বেঁচে থাকে। সলিল বললে, বিটুইন আওয়ার সেলভস, আমি ভাই স্বীকার করছি বইটিকে আমি অন্তর থেকে গ্রহণ করতে পারিনি। আমিও না, প্রমীলাও না। আমাদের দুজনের কাছে এই লেখাটা ভালগার লেগেছে। ভাস্কর যেন আহত হলো, বললে, তবে তুই এই মামলা লড়তে রাজি হলি কেন সলিল? কি আশ্চর্য, ওকালতি করতে হলে এটা তো করতেই হবে ভাস্কর। আচ্ছা সলিল, কোন জিনিসটা তোর কাছে বা তোর বউয়ের কাছে স্পেসিফিক্যালি অশ্লীল বলে মনে হয়েছে? ভাষা, বিষয়বস্তু? আরে ভাষা তো বটেই, বিষয়বস্তু সবচেয়ে কি ভালগার লেগেছে জানিস? ওদের বয়সের পার্থক্যটা। তার মানেটা কি সলিল? আরে শোন, তটিনীর বয়স তখন 30 আর সাগরের বয়স তখন 22। তটিনী তোর বড় বোনের মতো। ভাস্কর বিরক্ত হয়ে বলে, ওহ সলিল, এ কথার কোনো মানে হয় নাকি? হয় না? কি যে বলিস না, তটিনী একটা সাতঘাটে জল খাওয়া মেয়ে, সে প্রেম করছে একটা প্রায় নাবালকের সঙ্গে।
ছেলেটাকে হাতে ধরে সব শেখাচ্ছে। তো সো হোয়াট? কী রে, কী বলিস তুই? জিনিসটা দৃষ্টিকটু নয়? তারপর ছেলেটা যদি স্বাভাবিক হতো তাহলে না হয় সহ্য করা যেত, কিন্তু লেখক তো দেখাচ্ছেন ছেলেটা অস্বাভাবিক, অ্যাবনর্মাল। ভাস্কর বললে, দেখ সলিল, ওই গল্পে দুজনেই যদি স্বাভাবিক হতো, নর্ম্যাল হতো, তাহলেই বরং বইটা আমার কাছে অশ্লীল মনে হতো। আরে ওই অস্বাভাবিকত্ব আছে বলেই না কাহিনীতে একটা সমস্যা আছে। ছেলেটি যদি হতো 30 বছরের একজন স্বাভাবিক যুবক, আর মেয়েটি যদি হতো 22 বছরের একটি স্বাভাবিক যুবতী, তাহলে কিন্তু ওদের ওই মিলন বর্ণনাটা একটু ভালগারই মনে হতো, আমি তাহলে বলতাম। কিন্তু কাহিনীর প্রয়োজনে, সমস্যাটা বিশ্লেষণে অত নিখুঁত বর্ণনা অপ্রাসঙ্গিক, অবাঞ্ছনীয়, এ কথাই বলতাম। এ কথা তো সেদিন তোদের বলেও ছিলাম। আমার মতে কিন্তু বিদ্যাসুন্দর অশ্লীল, কারণ সে মিলন বর্ণনা বাদ দিলেও কাহিনী সূত্র ব্যাহত হতো না। বিদ্যার গর্ভসঞ্চার, যেটা পরবর্তী অধ্যায়, তা তো আমরা বুঝেই নিতাম। আর এই কারণেই কিন্তু লেডি চ্যাটার্জিজ লাভার আমার কাছে অশ্লীল মনে হয়নি। সেখানে ওই 4 লেটার ওয়ার্ডসগুলো ছিল আবশ্যিক। সলিলে তর্ক থামিয়ে বললে, ঠিক আছে বন্ধু, তুমি বাবা লড়ে যাও, আমি পিছনে আছি। কিন্তু আমার বিশ্বাস, শত্রুপক্ষের ওই দুর্গটাকে আমাদের এখনই আক্রমণ করা উচিত। ওই কানুরিয়ার দুর্গ, সুখেন কানুরিয়াকে একটু বাজিয়ে দেখতে হবে ভাস্কর। প্রদীপ বললে, সে ব্যবস্থা আমরা করছি। কানুরিয়ার যাবতীয় তথ্য সংগ্রহ করবার জন্য একজন গোয়েন্দাকে লাগিয়েছি। অনেক কিছুই জানা গেছে, কিন্তু ভাস্কর বলছে সেসব তথ্য আমাদের ঠিক কাজে লাগবে না। ভাস্কর বললে, আরে ও বাড়িতে 2টি মাত্র ছিদ্রপথ। 1 নম্বর সুখেন কানুরিয়া, সে তো বস্তুত গৃহবন্দী, তার সঙ্গে তো যোগাযোগ করা অসম্ভব। 2 নম্বর ছিদ্র ওই অন্তরা নামের মেয়েটিকে কিছুতেই বাগে আনা যাচ্ছে না। তা চেষ্টা করে দেখেছিস নাকি? করিনি, বারে বারে টেলিফোনে। ও কোনো বাইরের লোকের সঙ্গে কথা বলতে রাজিই নয়। তা নিজের পরিচয় দিয়েছিলে? পাগল, সংবাদপত্রের লোক বলে পরিচয় দিয়েছিলাম। এই সময় পিয়ন রতন এসে জানালো একজন সাক্ষাৎ প্রার্থী দেখা করতে চান। অনুমতি পেয়ে তিনি দেখা করতে এলেন। দর্শন মাত্রই তাকে চিনতে পারল ভাস্কর, সেই রেবা সেনের বাড়িতে দেখা ডাক্তারবাবু। বললে, আসুন আসুন ডাক্তারবাবু, আসুন, বসুন। ডাক্তার ভদ্রলোক প্রদীপ এবং সলিলকে দেখে বললেন, আমার কথাটা একটু গোপনীয় ছিল। ডাক্তারবাবু, এরা আমার সহকর্মী, আমাকে যা বলতে এসেছেন এদের তা আমাকে জানাতে হবে। না, মাফ করবেন, আমি কোনো অফিসিয়াল ব্যাপারে আলোচনা করতে আসিনি। আমি আপনার কাছে কয়েকটি ব্যক্তিগত কথা বলতে চাই ভাস্করবাবু। ভাস্কর ইতস্তত করে। ডাক্তারবাবু বলেন, আপনার হাতে যদি সময় থাকে তবে আসুন না, আমরা সামনের চায়ের দোকান থেকে 2 কাপ চা খেয়ে আসি। উঠে পড়ে ভাস্কর, বলে, আমার আপত্তি নেই, চলুন। ওরা অফিস থেকে বেরিয়ে এসে ঢুকলো সামনের চায়ের দোকানে। নিভৃততম এক কোণায় বসলো দুজনে, 2টো চায়ের অর্ডার দিল। ডাক্তারবাবু বললেন, আপনি আমাকে চিনতে পেরেছেন আশা করি? হ্যাঁ, তা পেরেছি, কিন্তু আপনার নামটা তো আমি জানি না। আমার নাম ডক্টর অতুল কৃষ্ণ মৈত্র। একটি নামাঙ্কিত কার্ড তিনি হস্তান্তরিত করেন। দেখা গেল তার পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিও আছে। ভাস্কর বললে, এবার বলুন আমার সঙ্গে আপনার কি দরকার? আপনি আমার সম্বন্ধে কতটুকু জানেন তা আমি জানি না ভাস্করবাবু, আমি কিন্তু আপনার সম্বন্ধে অনেক কিছু খবর রাখি। ও, তা ভালো কথা। না, আমি আপনার সম্বন্ধে কিছুই জানি না। এইমাত্র জানি যে আপনি মিসেস সেনের চিকিৎসক। হ্যাঁ, এবং শুধু চিকিৎসকই নই, পাণিপ্রার্থীও বটে। ও আচ্ছা, সেটা এইমাত্র জানলাম। তা আপনি বিবাহিত কি না? আমি বিবাহিত? এ কথা আপনাকে কে বলল? আমি অবিবাহিত। আই সি। গম্ভীর হয়ে গেল ভাস্কর। কে মিথ্যা কথা বলেছে, রেবা সেন না অতুল কৃষ্ণ? আমি আপনার কাছে 2-1টি সংবাদ জানতে এসেছি। বিনিময়ে আপনার প্রয়োজনীয় সংবাদও কিছু জানাতে এসেছি। গিভ অ্যান্ড টেক, ফেয়ার ডিল। তা কী সম্বন্ধে জানতে চান?
এবং কি বিষয়ে জানাতে চান? জানতে চাই মিসেস রেবা সেন সম্বন্ধে এবং জানাতে চাই সুখেন কানুরিয়া সম্বন্ধে। সুখেন কানুরিয়া সম্বন্ধে আপনি কেমন করে জানলেন? না, আমি তো তার চিকিৎসা করেছিলাম। আপনি কি কানুরিয়া পরিবারের পারিবারিক চিকিৎসক? না, না। তাহলে হঠাৎ কোন সূত্রে? বাধা দিয়ে অতুলকৃষ্ণ বলেন, মাফ করবেন, আপনি কিন্তু একতরফা প্রশ্নই করে যাচ্ছেন। আমার প্রস্তাবে আপনি রাজি কিনা তা তো এখনো বলেননি। ভাস্কর একটু ভেবে নিয়ে বললে, মোটামুটিভাবে আমি রাজি, তবে আপনার প্রশ্নটা না শুনলে তার জবাব দেব কিনা বুঝে উঠতে পারছি না। চা এসে গেল। অতুলকৃষ্ণ তার চায়ে চুমুক দিয়ে বললেন, অলরাইট, আমি আগে প্রশ্ন করছি, কিন্তু একটি শর্তে। একটি নয়, দুটি শর্তে। প্রথম শর্ত হচ্ছে আপনি ইচ্ছে করলে জবাব নাও দিতে পারেন, দিলে কিন্তু সত্য কথাই বলবেন। আর দ্বিতীয় শর্ত হচ্ছে আমাদের এ কথোপকথন কোনোদিন তৃতীয় ব্যক্তির কর্ণগোচর হবে না। আমার তরফে আমি এ শর্তে রাজি। আপনি এ শর্ত কি মেনে নিচ্ছেন? ভাস্কর দেখল ভদ্রলোক খুব মেথডিক্যাল। বললে, মেনে নিলাম। বলছিলাম, মিসেস সেনকে কি আপনি বিবাহ করতে ইচ্ছুক? জবাব দেব না। আরেকটা কথা, আমি বলছিলাম, আপনি কি তার কাছে বিবাহ প্রস্তাব করেছেন? এটারও জবাব দেব না।